আমি রাসেল আছি সাথে আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আমাদের প্রথম অতিথির কাছে চলে যাব আমরা এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার, আমি আরিফুল ইসলাম। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব আপনাদের সাথে, ঘটনাটি ঠিক শ্মশানকে কেন্দ্র করে ঘটা। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে দিলীপ। আসলে তার রিয়েল নাম সে আসলে বলতে চায় না, তো তার ধরে নাও যে একটা ছদ্মনাম দিলীপ। তো দিলীপ উনি হচ্ছে পেশায় একজন জেলে, উনি সনাতন ধর্মেরই একজন মানুষ। তো পরবর্তীতে আমি ওনার সাথে কথা বলি এবং কথা বলে ওনার থেকে আমি ঘটনাটি কালেক্ট করি। তো উনি যেভাবে আমাকে ঘটনাটি বলেছে আমি আপনাদেরকে ঠিক সেভাবেই বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলে যাই ঘটনায়। উনি যেভাবে বলেছে সেটা হচ্ছে যে উনি হচ্ছে পেশাগত কারণে উনি পেশায় জেলে, তো হচ্ছে জাল টানার কাজে ওনাকে বিভিন্ন জায়গায় যেতে হতো। ঘটনাটি যেদিন ঘটে সেদিন হচ্ছে অমাবস্যার রাতের ঘটনা। তো উনি হচ্ছে তার আগের দিন একটি কাজ পায় যশোর জেলার কোনো একটি প্রজেক্টে, মাছের প্রজেক্টে জাল টান। তো তার কাজটি হচ্ছে যে সেখানে গিয়ে সে জাল টানবে এবং মাছ ধরে মালিক পক্ষকে বুঝে দেবে, এবং মালিক পক্ষ সেই মাছগুলো খুলনার রূপসা ঘাটে বিক্রির উদ্দেশ্যে পাঠাবে রাতে। তো রীতিমতো উনি এবং উনার সাথে যে কাজ করে কয়েকজন সহকর্মী পাশের গ্রাম রূপদিয়াতে থাকে। তো সেখান থেকে তারা ডিসিশন নেয় যে পরবর্তী দিন দুপুর 12টা নাগাদ সেই প্রজেক্টে যাবে জাল টানতে। তো ঘটনাটি হচ্ছে যে তারা যে টাইমে যাবে তাদের গ্রামের ওখান থেকে যেই স্পটটি আসলে যেখানে সে কাজ করতে যাবে তার মোটামুটি ডিস্টেন্স হচ্ছে সাইকেল যোগে যেতে হয় 2 থেকে 3 ঘন্টা লাগে। 2 থেকে 3 ঘন্টা লাগে। আর সেই সময় আপনারা অনেকেই জানেন যে আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা এটি। তো আপনারা মোটামুটি হয়তো অনেকেই জানেন যে সে সময় সাইকেল ছিল একমাত্র নির্ভরযোগ্য যাতায়াতের মাধ্যম। তো সাইকেল নিয়ে তারা হচ্ছে ডিসিশন নেয় যে পরের দিন তারা সেই প্রজেক্টে জাল টানতে যাবে সাইকেল নিয়ে। তো যেইভাবে সেই কাজ তারা হচ্ছে তার সহকর্মীকে নিয়ে পরের দিন সেখানে তারা তার সেই স্থানের উদ্দেশ্যে রওনা দেয় আসলে কাজ করতে। তো তার সাথে সহকর্মীদের সাথে একটা আলোচনা করে যে তারা দুপুরের খাবারটা সেই স্থানে পৌঁছে খেয়ে নিবে এবং তাদের খাওয়া দাওয়া শেষে তারা হচ্ছে জাল টানার কাজটি করবে। তো যেতে যেতে তাদের মোটামুটি দুপুর গড়িয়ে যায়। তারা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করার পরেই আপনার হচ্ছে মাছ ধরার যে কাজটি শুরু করে দেয়। তো কাজ শুরু করার পরে সব কাজ শেষ করতে করতে প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে যায়। আর আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে যশোর জেলার সারাপলি ইউনিয়নের কালাবাঘায় অবস্থিত। তো আপনারা যারা যশোর জেলার লিসেনার আছেন তারা হয়তো অনেকেই জানেন যে কালাবাঘা নামক যে স্থানটি, এখানে আগে দিনের বেলাতে প্রচুর পরিমাণ ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনা হতো, আর সেখানে রাত। তো যেহেতু তাদের হচ্ছে কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, তো তারা একটু চিন্তায় পড়ে যায়, যেহেতু তারা যে রাস্তা দিয়ে আসবে সেটা হচ্ছে দিনের আলোতে, সেখানে হচ্ছে বিভিন্ন ছিনতাই বা ডাকাতি এই ধরনের ঘটনা ঘটত। তো তাদের কাছে জাল এবং কিছু জিনিসপত্র থাকে, সেগুলো নিয়ে তারা চিন্তিত। তো তারা দেরি না করেই সে এবং তার সহকর্মীরা তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয় সন্ধ্যাবেলায়। তো দিতে দিতে মোটামুটি কিছুটা রাত হয়। তো তারা যেখান থেকে আসবে আগেই বলে রাখা ভালো, সেটা হচ্ছে তার সাথে যে সহকর্মীগুলো আছে তাদের বাসা হচ্ছে পাশের গ্রাম রূপদিয়াতে, আর তার বাসাটি হচ্ছে ঘুটো গ্রামে। তো দুইজন তাদের হচ্ছে সহকর্মীরা যাবে হচ্ছে ডান দিকের রাস্তায় এবং তার বাকিটা গ্রামের রাস্তায় তাকে একাই যেতে হবে সেই শ্মশানের সামনে দিয়ে। তো যেইভাবে সেই কাজ তারা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রওনা দেওয়ার পরে তারা যখন আস্তে আস্তে তাদের যে নির্ধারিত স্থান সেই রাস্তার মোড়ে চলে আসে, সেখান থেকে তাদেরকে আলাদা যেতে হবে। তাদের সহকর্মীরা হচ্ছে ডান দিকের রাস্তায় যাবে এবং যে দিলীপ উনি যাবে হচ্ছে বাম দিকের রাস্তায়। তো তার সহকর্মীদের টাকা পয়সা বুঝিয়ে দিতে দিতে মোটামুটি রাত আনুমানিক 10টা হয়ে যায়। তো তখনকার সময় 10টা মানে গ্রাম সাইডে অনেক ব্যাপার, অনেক রাত। তো তার কাছে সাইকেল এবং একটা ছোট টর্চ লাইট ছিল যেটার আলো মোটামুটি হচ্ছে চার্জ শেষ হয়ে যায় আস্তে আস্তে। তো সে আসলে ওখান থেকে তার সহকর্মীদেরকে বিদায় দিয়ে তাদের হচ্ছে গ্রামের রাস্তায় ঢোকে। গ্রামের রাস্তাতে যখন আসতেছে তখন অমাবস্যার রাত, মোটামুটি আকাশে চাঁদ ছিল, তার আসার রাস্তাটা মোটামুটি স্পষ্টই দেখা যাচ্ছিল, যার কারণে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো সে আস্তে আস্তে ভাবল যে তার পকেটে থাকা একটা সিগারেট জ্বালাবে। যখনই সে সিগারেটটা জ্বালাতে যায় গিয়ে দেখে যে তার পকেটে লাইটারটা নাই। সে ভাবতেছে যে তার সহকর্মীদের হয়তো লাইটারটা দিয়ে আসছে। তো যখন সে সাইকেল চালায় আস্তে 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 যে ঘটনাটি আপনাদের বলতেছি, যে শ্মশানের কথা, মন্টের শ্মশান। তো মন্টের শ্মশানের সামনেই প্রবেশ মুখে একটি বড় বটগাছ আছে, যেটি লোকমুখে শোনা যায় যুদ্ধেরও আগের গাছ নাকি এটি। তো তখন সে দূর থেকে দেখতে পাচ্ছে যখন রাস্তার বাঁকটি নিল যে একজন বৃদ্ধ লোক তার হাতে একটি আলোর মতো সেই বটগাছের নিচে দিয়ে হেঁটে যাচ্ছে গ্রামের দিকে। তখন সে একটু মনে মনে স্বস্তি পেল যে হয়তোবা সে আমার গ্রামেরই কেউ, তাকে বাদবাকি পথটা আমি তার সাথেই গল্প করে চলে যাব। তো এইভাবে সে একটু দ্রুত সাইকেল চালায়, সে বৃদ্ধর কাছে আসে। এসে সেই বৃদ্ধের কাছে এসে দেখে যে বৃদ্ধকে এসে দেখছে এতক্ষণ ধরে, সেই বৃদ্ধটি আসলে তার পরিচিত না, তার আগে কখনোই গ্রামে দেখেনি সে বৃদ্ধকে। এবং সে যেটা করলো, বৃদ্ধকে প্রশ্ন করলো যে দাদু, আর সে বৃদ্ধর বয়সটা ছিল মোটামুটি তার দাদুর বয়স, যার কারণে সে প্রশ্ন করলো যে দাদু,
আপনি কি পথ হারিয়ে ফেলেছেন বা এর আগে তো আপনাকে দেখি নাই, আপনি কোথায় যাচ্ছেন বা কোথায় যাবেন? যখন এই কথাটি বলল, বলার পরে সেই বৃদ্ধটি তার মুখের দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ ধরে এবং দ্বিতীয়বার যখন আবার তাকে জিজ্ঞেস করল, সেম প্রশ্নটিই করল। করার পরপরই সেই বৃদ্ধর অপর পাশ থেকে সে বৃদ্ধ তার ভাঙা কণ্ঠে জবাব দিল, আমাকে একটু শ্মশানের দিকে এগিয়ে দিবি। আমার ছেলে মারা গেছে, তাকে এই শ্মশানে দাহ করব। আমার ছেলেকে নিয়ে ওরা আগে চলে গেছে, আমি বৃদ্ধ মানুষ, বয়স হয়েছে, যার কারণে যেতে পারছি না। তুই আমাকে এই চিকুন রাস্তা ধরে একটু এগিয়ে দিবি। তখন দিলীপ ভাবো যে মোটামুটি হচ্ছে যে মানুষের সরলতার সুযোগ নিয়ে চিন্তাই করে, অনেকে শুনেছে, সে অনেকের কাছে অনেক রকম ঘটনা শুনেছে, তাকেও কি চিন্তাই করতে যাবে, এরকম একটা মোটামুটি তখন সে প্যারানর্মাল কোনো কিছুই ভাবে নাই। সে আসলে এটাই ভাবতেছে যে হচ্ছে হয়তোবা তাকে চিন্তাই করা হবে, এদিকে রাত এত, তাকে বাসায় যেতে হবে, রাত হয়েছে। তো আবার এদিকে বৃদ্ধর দিকে তাকায় তার একটু মায়া হলো যে আসলে এত রাতে একটা বৃদ্ধ মানুষ এ কীভাবে যাবে। তখন সে বৃদ্ধকে বলল যে আচ্ছা চলুন আপনাকে এগিয়ে দিই। তখন সে বৃদ্ধর সাথে সেই শ্মশানের রাস্তায় হাঁটা শুরু করলো। বৃদ্ধ সামনে, তার হাতে একটি আলোর মতো ছিল। আলোটি আসলে কিসের সে দিলীপ আগেও কখনো এরকম আলো কোনোদিন দেখে নাই। বৃদ্ধ আগে যাচ্ছে এবং দিলীপ সে পিছে পিছে যাচ্ছে। তো সে দূর থেকে দেখছে যে শ্মশানের ওখানে যে চিতাখোলা আর কি, যেখানে দাহ করা হয়, সেখানে কিছু আলো দেখতে পাচ্ছে। এখন সে ভাবতেছে যে হয়তোবা ভিতরে যারা বডিটাকে দাহ করতেছে এখানে আমার গ্রামের লোক হতে পারে, পরিচিত। তো তার একটু সে জানতে চায় যে আসলে শ্মশানের ভিতরে কারা আছে, তাদের সাথে কথা বলবে। বৃদ্ধ আগে আগে যাচ্ছে এবং দিলীপ পিছে। তো সে যখন আস্তে আস্তে শ্মশানের ঢুকার একেবারে মুখের দিকে আসে, তখন সে দেখতে পায় অনেকগুলো মানুষ শ্মশানের ভিতরে একই লাইন ধরে দাঁড়িয়ে কাঁদতেছে মাথা নিচু করে। তখন সে বিষয়টা একটু অস্বাভাবিকভাবে নেয় যে আসলে সবাই এতগুলো মানুষ দেখা যাচ্ছে না কাঁদতেছে। যত সে শ্মশানের ভিতরে যায় তত কাঁদনার আওয়াজগুলো বাড়তে থাকে। তো এভাবে আস্তে আস্তে সে ওই বৃদ্ধর সাথে চলে যায় সে চিতাখোলা, যেখানে দাহ শরীরটি রাখা আছে ডেড বডিতে, সেখানখানে চলে যায়। তো যাওয়ার পরে সে আসলে একটু কৌতূহলবশত দেখতে চায় যে চিতার উপরে কার লাশটি রাখা আছে, একটু দেখি আমি। তো যখন সে চিতার ওখানে যায়, গিয়ে যখন লাশটির মুখটি দেখে, সে যেভাবে বলেছে যে সে আসলে এই জিনিসটা দেখার জন্য প্রস্তুত ছিল না। সেটা হচ্ছে এতক্ষণ যে বৃদ্ধ মানুষটাকে সে এগিয়ে নিয়ে আসলো এই পথ ধরে, সেই বৃদ্ধ মানুষটি চিতার উপরে শুয়ে আছে। এটা দেখার পরে তার মাথার উপরে আকাশ ভেঙে পড়ল যে আসলে তার সাথে আর বুঝতে বাকি রইল না যে তার সাথে আজকে কি ঘটতে যাচ্ছে। তো সে তার সাথে আসা সেই বৃদ্ধকে দেখার জন্য পিছনে ঘুরল যে বৃদ্ধটা কোথায় আছে। তো সে খেয়াল করে দেখে সে বৃদ্ধ তার থেকে ৩ থেকে ৪ হাত দূরে দাঁড়িয়ে আছে, আর তার দিকে বিচ্ছিরি রকমের একটি হাসি দিচ্ছে। আর তার সেকেন্ডের ভিতরে তার চেহারার আকৃতি বদলে যায়। তার তার বর্ণনা মতে তার মুখটি ছিল যে পাথর দিয়ে কেউ যদি কাউকে থেতলে দেয়, মুখটা ঠিক সেরকমই মুখটার চেহারার আকৃতি চলে আসে। এবং তার মুখ বেয়ে রক্তগুলো তার যে গেঞ্জিটা পরা ছিল আসলে সাদা রঙের গেঞ্জি, সে গেঞ্জিতে পড়তেছে। তো এটা দেখে আসলে সে তার ভগবানের কাছে এসে প্রার্থনা করতেছে যে সে সেন্সলেস হচ্ছে না কেন, তার একটাই চাওয়া কেন সে সেন্সলেস হচ্ছে না। তো এটা দেখে আমার মনে হয় না যে সে ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারবে। তখন সে ভগবানের নাম নিয়ে দৌড়াতে যাবে, এমন সময় সে অনুভব করে তার কেউ একজন হাত টেনে ধরেছে। যখনই সে আসলে যত রকম মন্ত্র জানে ভগবানকে স্মরণ করতে থাকে। তো তার পরপরই তার হাতটি ছেড়ে দেয়। সে কোনো রকম প্রাণপণে দৌড়ে শ্মশানের সামনে ওই বটগাছটির নিচে চলে আসে। আসার পরে খেয়াল করে তারই গ্রামেরই পরিচিত ৩ জন মানুষ ওখানে একটা আলো নিয়ে, হেরিকেন টাইপের একটি আলো নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে একটু নিজের ভিতরে একটু স্বস্তি পায় যে আমার পরিচিত মানুষ, তাদেরকে সব ঘটনা খুলে বলবো। তো তখনই তাদের কাছে যায়। গিয়ে সে যখন ঘটনাটি তাদের কোনো কথা বলার সুযোগ দেওয়ার আগেই সে ঘটনাটি তাদের সাথে বলা শুরু করে যে আমি এমন একটি মানুষকে এগিয়ে দিয়ে আসছি, তার চেহারার আকৃতি এমন, আমি এরকম এরকম দেখেছি। যখনই সে তার বলাটা শেষ করে, তাদের ভিতর থেকে একজন সেই হেরিকেলে আলোটি তার মুখের দিকে ধরে। দিলীপকে বলতে থাকে, দিলীপ দেখ তো তাদের চেহারা আমাদের মতো কিনা। সে সাথে সাথে তাদের দিকে তাকিয়ে আরও একটি ভয় পায় যে সেম যে বৃদ্ধটাকে এতক্ষণ দেখছিল, যেই ভয়টি সে পেল, তাদের ৩ জনেরও একই রকমই সে চেহারা। তো এটা দেখে সে দৌড়াতে যায়। তাদের ভিতর থেকে একজন তাকে ধরে সে শ্মশানের দিকে টেনে হিস্ট্রে নিয়ে যেতে চায়। তো তখন সে ভগবানকে ডাকে বিভিন্নভাবে এবং বিভিন্ন মন্ত্র পড়তে থাকে। এক পর্যায়ে তাকে যখন ছেড়ে দেয়, তারপরে সে যখন কিছু দূর দৌড়ে যায়, যাওয়ার পরে সে সেন্সলেস হয়ে যায়। পরবর্তী সময় যখন তার সেন্স পেরে আসে, সে দেখে তার বাসায় শুয়ে আছে এবং সে পরবর্তীতে জানতে চায় যে আসলে তার সাথে কি হয়েছিল।
তো পরে তার বাসার লোকজন যে কথাটি বলে, কথাটি হচ্ছে যে সে আসলে সেন্সলেস হয়ে পড়েছিল। ওই শ্মশান থেকে কিছু দূরে একটা পুরাতন বাসা আছে, সেখানে তাকে পুঁতে রাখা হয়েছিল কোমর পর্যন্ত। আর ওই দিন রাতে বাজার থেকে ফিরতেছিল কিছু লোক দেরি করে, যার কারণে তারা যখন ওই রাস্তা দিয়ে আসতেছিল, আসার পরে তাকে দেখে যে একটা মানুষকে পোতা আছে, আর যেখানে পুঁতে রেখেছিল সেটা রাস্তা থেকে 2 থেকে 3 হাত দূরে। তো তাকে পোতা ছিল কোমর পর্যন্ত এবং তার মুখটা করা ছিল ওই শ্মশানের দিকে, মনিটে শ্মশানের দিক করেই মুখটা পুঁতে রাখা হয়েছিল। তারপরে সে দীর্ঘদিন যাবৎ প্যারালাইজ ছিল, এখনও পর্যন্ত সে আসলে স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, লাঠি ভর করে হাঁটে। তার সাথে কথা বলা হয়েছিল। বিভিন্ন রকম ডাক্তার, কবিরাজ এবং তান্ত্রিক দেখানোর পরেও কোনো রকম কোনো লাভ হয়নি। তার বেশি একটা শারীরিকভাবে উন্নতি হতে পারেনি। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ওকে, আমি একটা জিনিস জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে এই ঘটনাটা কোথায় ঘটেছিল, যদি আরেকবার সবাইকে বলতেন। আচ্ছা, এই ঘটনাটি ঘটেছে হচ্ছে যশোর জেলার সারাপল ইউনিয়নের কালাবাগা যে শ্মশানটি আছে, মন্টেজ শ্মশান, ওই জায়গাটায় ঘটেছে ঘটনাটি। ওকে, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই মুহূর্তে আবরার ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক ব্যস্ত একজন মানুষ, তারপরে যে আপনি স্টুডিওতে এসেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যিকার অর্থে রাসেল ভাই, ধন্যবাদ আপনাকে যে অনেকদিন পর আমার সৌভাগ্য যে স্টুডিওতে এসে ঘটনা বলার সুযোগ পাচ্ছি। আপনি মাওয়াঘাটের সম্পর্কে কিছু কথা বলছিলেন, এটা কি বলেন তো একটু? খুবই মজার একটা ব্যাপার যে আমি আসলে ভাবতেও পারিনি যে আসলে আগ্রহটা ছিল এরকম। মাওয়াঘাটে প্যান্ডেমিক সিচুয়েশনের ঠিক শুরুর দিকে এটা উদ্বোধন করা হয়, ভেরি নিউলি, যেটা 4 লেন। এবং আগে যেই মাওয়াঘাটে আমাদের ঢাকা থেকে যেতে লাগতে হচ্ছে 1.5-2 ঘন্টা, সেখানে এখন সময় লাগে হচ্ছে সব মিলে 30 মিনিটসের ভিতরে পৌঁছে যাওয়া যায়। খুবই শর্ট টাইম এবং খুব হাই স্পিডে গাড়িগুলো চলে। ইটস লাইক 100 এরকম স্পিডে চলে। তো মাওয়াঘাটের যেই আপনার যাওয়ার রাস্তাটা, যেই এক্সপ্রেস হাইওয়েটা, এটা সম্বন্ধে আসলে কোনো যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওখানে থাকতে পারে এটা মাথায় আমার ছিলও না, বা আমি চিন্তাও করিনি যে এরকম কিছু এক্সপিরিয়েন্স করব। তো যেদিন উদ্বোধন হয় তার পরের দিন রাতে আমরা কিছু বন্ধুবান্ধব মিলে আমরা মাওয়াঘাটে যাই, এবং যাওয়ার সময় আমরা ওখানে গিয়ে ওখানে ইলিশ মাছ খেয়ে যখন ব্যাক করছি, রাত্রে আনুমানিক 2:30-3টার সময়। তো আমি ফার্স্ট যেটা আমার যে ঘটনাটা, সেটা খুবই স্বাভাবিক। এটা আসলে আমি বলবো না যে খুব রোমহর্ষক কিছু এরকম ফিল করিনি, বাট ওটা থেকে আমার কিউরিওসিটি শুরু, এবং এটা নিয়ে আরও অনেকের সাথে কথাবার্তা শুরু। তো যেটা হয় যে আমি যখন ব্যাক করছিলাম, আই ওয়াজ ড্রাইভিং, তো আমার গাড়িটার সামনে দিয়ে বেশ কিছু রাস্তা আসার পরে, এটা ওখানে একটা এলাকা আছে কুচামারা ব্রিজ বলে, তার বেশ আগে আসার পথে হঠাৎ করে মনে হলো খুব ফাস্ট একটা কুকুর সম্ভবত আমার সামনে দিয়ে দৌড় দিল আমার গাড়ির তখন স্পিড 120-র কাছাকাছি, 100 থেকে 120-র ভিতরে এরকম। ওই সিচুয়েশনে একটা কুকুর দৌড় দিল, কিন্তু ওই কুকুরটা আনুমানিক 10 গজ দৌড় দিয়ে, এত স্পিডি গাড়ির সামনে দিয়ে কোনো কুকুর যদি দৌড় দেয় 10 গজ সামনে দিয়ে, তখন কিন্তু ডেফিনেটলি আপনি ওটাকে হিট করবেনই। আমি কিছু হিট করিনি, এবং আমি বামে ডানে তাকিয়ে কোনো কিছু, ইভেন মিরর দিয়েও আমি কোনো কিছু দেখতে পাইনি, কিছু নেই। একটা ফ্ল্যাশের মতন একটা মনে হয়েছে ব্যাপারটা। তো এই বিষয়টা ওইখানে ঘটে গেল। এরপরে আমি যখন একদিন আমার মিরপুরে আমাদের একটা বিল্ডিং আছে, সে বিল্ডিংয়ে একজন ভদ্রলোক আছে, সে অনেকগুলো উবার ভাড়া দেয়, উবারের গাড়ি প্লাস রেন্টেকারের গাড়ি ভাড়া দেয়। তো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভদ্রলোককে এই ঘটনাটা বলতেছিলাম যে মামাঘাটের রাস্তাটা সুন্দর, বাট এরকম একদিন ফিল করছি যে দৌড় দেয়। তো বলে, ভাই ওখানে কুকুর দৌড় দিবে কথা দিয়ে? আপনার বাম দিক দিয়েও ব্যারিকেড, ডান মাঝখানেও ডিভাইডার, ওই সাইডেও ব্যারিকেড, ওখানে কিছু ওঠার কোনো সুযোগ নাই। তবে আমার ড্রাইভার মিলন একটা জিনিস এক্সপিরিয়েন্স করছে। ওকে বলো, ওখানেই মিলন ছিল, দাঁড়ানো ছিল বাসার নিচে। ওকে ডাক দিল, মিলনকে বলো তুমি কি এক্সপিরিয়েন্স করছো, ভাইকে বলো। মিলন আমাকে বলতেছে যে আমি মাওয়াঘাট থেকে ফেরত আসতেছি, সামনে কিছু একটা আমি বুঝতে পারি, অবয়বটা আমি ঠিকভাবে বুঝতে পারিনি, হঠাৎ সামনে চলে আসলো, আমি গাড়ি হিট করলাম, আমি মেরে দিলাম অবয়বটাকে। তো এরপরে আমি গাড়িটা পার্ক করলাম যে আমি কি মানুষ মারলাম নাকি বা কিছু এরকম মনে হলো যে মানুষের মতো কিছু। তো সেই গাড়িটা পার্ক করে সাইড করে দেখলো তার গাড়ির সামনের যে প্লাস্টিক বাম্পারটা আছে সেটা ফেটে গেছে, অলরেডি ডেন্ট হয়ে গেছে একটা পয়েন্টে, কর্নার সাইডে, এবং পিছনে কোনো মানুষও পড়েনি, কোনো জন্তু জানোয়ার কিছুই পড়েনি, ঠিক আছে, বাট তার গাড়ি অলরেডি ডেন্টেড। তো মাওয়াঘাটের এই ঘটনাটা প্রথম শুনলাম। এরপরে এই সিমিলার ঘটনা আমি আরও 2-3 জনের কাছ থেকে শুনছি যে ওই রাস্তাটা, এই যে মাওয়াঘাটে যাওয়ার রাস্তা যেটা, এখানে প্রায়ই এরকম ঘটনা হচ্ছে, ইভেন মানুষও দেখতে পায়, মানুষও হিট করে ফেলে মানুষ। আমি ঠিক জানি না যেটা আসলে মাওয়াঘাটের ওই রাস্তার প্রবলেম নাকি ইলিশ খেয়ে ফেরার প্রবলেম হতে পারে। এরকম সিমিলার আরেকটা যে আত্মীয় বাড়ির কথা বলছিলাম, এটা মাছ রিলেটেডই। সেটা হচ্ছে যে মিরপুরে কোনো একটা আমার আত্মীয় বাড়িতে রিসেন্টলি গত 3 সপ্তাহ আগে থেকে ঘটনা ঘটা শুরু হয়েছে। আজকে অবধি ঘটনা চলছে, এবং তারা আগামী 1 তারিখে বাসাটা ছেড়ে দিচ্ছে, আরেক বাসায় অন্যত চলে যাচ্ছে এই কারণে, এবং এটা মাছ রিলেটেড দিয়েই শুরু।
সেটা হচ্ছে মিরপুরে 1 নম্বরে ওই সাইডে একটা এলাকার নামটা আমি ঠিক বলবো না পার্টিকুলারলি। তো ওখানে আমার এক আত্মীয়, তারা হাজব্যান্ড ওয়াইফ এবং তার মেয়ে, একটা বাচ্চা মেয়ে, এই ৮-১০ বছর বয়স। তারা থাকেন একটা বাসা ভাড়া করে ৪-৫ তলার উপরে। তো রাত্রেবেলা তার ওইদিন মাছ রান্না হয়েছিল তাদের বাসায়, এই ৩ সপ্তাহ আগের ঘটনা। তার মাছ রান্না করেছিল। তো ওই যে আপা তার ওই মাছটা রান্না করার পর ফ্রিজের থেকে বের করে রান্না করেছে। তো পরে একটু স্মেল মনে হয়েছে তাদের। তো রাত্রেবেলা আর ওটা ডাস্টবিনে ফেলেনি, ওটা করেছে পাশেই হচ্ছে নিচে একটা ছাদ আছে, ৩ তলা বাড়ির ছাদ। সেই ছাদের উপর সে মাছটা ফেলে দিয়েছে, যে এটা হয়তোবা দিনের বেলা বা আপনার ভোরবেলা হয়তোবা পাখি বা কাকটাক সে খেয়ে ফেলবে, ওই জন্য উনি ফেলে দিয়েছে। এরপরে তার পরের রাত্রের থেকেই তাদের বাসায় ঘটনা ঘটা শুরু। সেটা হচ্ছে প্রায় সময় ড্রয়িং রুমে দৌড়াদৌড়ি শোনে, বা ওয়াশরুমে অনেক সময় দেখে যে কল ছেড়ে দিচ্ছে। আর সবচেয়ে মজার ঘটনা তার পরের দিনের, যে সন্ধ্যাবেলা এই প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরে সবাই তো প্রায় হোম অফিস করেন। তো এই ভাইজান যে ওই বাসার যে কর্তা, উনিও হোম অফিসেই করছেন বর্তমানে। উনি টিভি রুমে বসে তার মেয়ে পাশে বসে দুজন মোবাইল টিপছেন এবং টিভি চলছেন। এই মুহূর্তে হঠাৎ করে সে ফিল করল তার মেয়ে তাকে বারবার লাথি দিচ্ছে। তার ডান সাইডে তার মেয়ে বসা, সে তাকে লাথি দিচ্ছে পায়ের ওপরে। সে কেঁপে গেছে যে এটা কেমন বেয়াদবি। তো তখন তার মেয়েকে বলছে, তুমি এটা কি করতেছো? তুমি আমাকে লাথি দিচ্ছ কেন? তার মেয়ে তার দিকে তাকিয়ে হতবাক একটা ভাব, যে এটা কি বলল বাবা? বাবা, আমি কই তোমাকে লাথি দিলাম? বলে যে সত্যি দাওনি? কয় যে না, দেইনি। সে তো আশ্চর্য, তাহলে সে এরকম কেন ফিল করল? তা অনেক সময় দেখা যায় যে এই খাটের ওখানে পা দিয়ে আছে, পায়ে আলতো ছোঁয়া। আবার প্রায়ই দেখা যায় যে এখন পর্যন্ত ফিল করছে যে দেখা যাচ্ছে যে দরজা নক করছে, রুমের বাসার ভিতর তারা ৩ জনই একই রুমে আছে, দরজা নক করছে হয়তোবা কমন স্পেস থেকে। এইসব জিনিস তারা এক্সপিরিয়েন্স করছে। এতে একজন হুজুরকে নিয়ে এসেছিলেন। ওই হুজুর বলল যে খুব কড়া জিন, এবং তোমরা যে মাছ ফেলেছিলা এটা থেকেই তার আবির্ভাব, সে আকর্ষণ হয়েই তোমাদের বাসায় আসছে, তোমাদের ফ্যামিলিটাকে পজেস করে রেখেছে। এখন তোমরা বাসা যে ছেড়ে দিচ্ছ, আলটিমেটলি তোমরা যেখানেই যাও সে হয়তোবা তোমাদের সাথে চলে যাবে। সো এখান থেকে ছাড়ায় যাওয়া ভালো। তবে এখন পর্যন্ত কোনো ওয়ে আউট বের করতে পারেনি, এখন পর্যন্ত ছাড়েনি, এখনও চলছে এই ঘটনা, এখনও চলমান। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। রাইট, আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আফনান ভাই, এবং আফনান ভাইয়ের ঘটনা শুনবো আমরা আজকে। এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যেরকম আপনাদের পছন্দ, সেরকম আজকেও অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। ভাই, প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার নাম শেখ রিয়াজুর রহমান। ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার জয়পুর গ্রামে। এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন উনার নানির কাছ থেকে। ঘটনাটি ওনার নানি ওনাকে বলেছিলেন, আর নানি আবার পেয়েছিলেন নানার কাছ থেকে। নানার নাম দুলাল মল্লিক। ঘটনার সময়কাল ১০০ বছরের মতো হবে। এত আগের, তখন কিন্তু দেশভাগ হয়নি। বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব একই সাথে ছিল। তখন কিন্তু গ্রামগঞ্জে কোনো ইলেকট্রিসিটি ছিল না। রাস্তা ছিল মাটির, গাছপালা এত বেশি ছিল এই গ্রামে, যেই গ্রামের ঘটনা বলছি, ওই গ্রামে ঘরবাড়ি আছে কি নাই দূর থেকে বোঝাই যেত না। ঘটনাটি ঘটেছে ওনার নানার এক বন্ধুর মৃত্যুর সময়। নানার বন্ধুর নাম হচ্ছে রফিক। যাই হোক, ঘটনায় আসা যাক। যেদিন ঘটনা ঘটে ওই দিন সন্ধ্যা হতে না হতেই এই রফিকের বাড়িতে হইচই পড়ে যায়। গ্রামের কবিরাজকে ডেকে আনা হলো। কবিরাজ নাড়ি পরীক্ষা করে বললেন, রফিক আর এই দুনিয়াতে নেই। রফিক খুবই ভালো মানুষ ছিলেন। তিনি সকলের সহযোগিতায় এগিয়ে আসতেন, সবাইকে ভালোবাসতেন। হিন্দু মুসলিম বলে ওনার কাছে কোনো কথা ছিল না। ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষকে বিপদে সহায়তা করাই ছিল ওনার হৃদয়ের একটা তৃপ্তি। কোনো মানুষ ওনার কাছে খাবার চেয়ে না খেয়ে ফেরত গেছে, এমনটা খুব একটা শোনা যেত না। আর এমন একটা সময়ই এই রফিক মারা যান। ওই সময় ওনার ছেলে বাড়িতে নেই। ওনার স্ত্রী আছেন, অন্যান্যরা আছেন, কিন্তু ওনার ছেলে বাড়িতে নেই। ওনার ছেলে ব্যবসার কাজে নদীর ওপারে গেছেন। গ্রামের কয়েকজন মুরব্বী আসেন রফিকের বাড়িতে। তারা পরামর্শ দেন দ্রুত লাশকে দাফন করতে হবে। ইসলামিক রীতি অনুযায়ী লাশ দাফন দ্রুতই হওয়া উচিত। লাশ দাফন করার দায়িত্ব নিলেন ওই গ্রামেরই কয়েকজন যুবক। রফিক সাহেব যখন ইন্তেকাল করেন তখন সময়টা সন্ধ্যার একটু আগে, মাগরিবের আজান তখন হয়নি। রফিক সাহেবের ওসিয়ত ছিল নদীর ওই পাশার একটা গ্রাম রয়েছে, ওইখানে যেন তাকে দাফন করা হয় উনি যখন মারা যাবেন। এটা আগে থেকেই উনি ওসিয়ত করে গিয়েছিলেন। যেহেতু ওনার ওসিয়তের ব্যাপারটা ওনার পরিবারের সদস্যরা জানতেন, ওনার স্ত্রী জানতেন, অন্যান্যরা জানতেন, যার কারণে ওখানেই তাকে দাফন করতে হবে। কিন্তু সমস্যা হলো ওই জায়গাটার দূরত্ব, যেই জায়গার কথা উনি বলেছিলেন, ওনারই পূর্বপুরুষদের ভিটা ওখানে আর কি। ওই জায়গাটার দূরত্ব এই বাড়ি থেকে, উনি যেখানে মারা গেছেন সেখান থেকে প্রায় ৮ কিলোমিটারের মতো হবে। এটাও সমস্যা না,
সমস্যাটা শুরু হলো লাশটাকে গোসল করিয়ে জানাজা পড়ানোর পর। হঠাৎ করে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি হতে শুরু করল। গ্রামের মানুষরা যে যার বাড়িতে চলে যেতে লাগলেন। লাশটাকে দাফন করার দায়িত্ব যে কয়েকজন যুবক নিয়েছিলেন তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন যে এত রাত্রে লাশটাকে কিভাবে নিয়ে যাওয়া যাবে। এদের মধ্যেও সবাই চলে গেল। রয়ে গেল মাত্র দুজন। এই দুজন যুবকের একজনের নাম জুলফিকার, আরেকজনের নাম হচ্ছে হাফিজুল। এই হাফিজুল এবং জুলফিকার তারা দুজন খুবই ভালো বন্ধু। এত ঝড় বৃষ্টির রাত্রে তারা কিভাবে নৌকা নিয়ে লাশটাকে পার করবেন, তারপরে আরও অনেকটা পথ যাবেন, এই অসময়ে রফিকের ছেলেও বাড়িতে নেই। তারা দুজন আসলে কিভাবে নিয়ে যাবেন এরকম চিন্তাভাবনা করছেন। হঠাৎ করে দেখা গেল পাশের বাড়ির একজন মুরব্বী আসছেন। সেই মুরব্বীর নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া। তো এই মুরব্বীকে ওনারা অবশ্য চাচা বলে সম্বোধন করতেন। তো সেই মুরব্বী আসেন, এসে বলেন, চল আমি তোমাদের সাথেই যাব। সেই দুই বন্ধু বলছেন যে চাচা তুমি কিভাবে যাবে আমাদের সাথে এত ঝড় বৃষ্টির রাত্রে? তখন সেই রশিদ মিয়া চাচা বলেন, কেউ যেহেতু যাচ্ছে না, কাউকে না কাউকে তো যেতেই হবে। তোমরা একা কি আর পারবা? আমি না হয় যাই, যতটুকু উপকারে লাগব। রফিক তো খুবই ভালো মানুষ ছিল, কত মানুষের উপকার করত, তে ওর লাশ এভাবে পড়ে থাকবে এটা তো হতে পারে না। চলো আমি যাব। যাই হোক, এই দুই বন্ধু আর কথা না বাড়িয়ে লাশটাকে ওনারা নৌকায় তোলেন। নৌকা দুইটা, একটা নৌকাতে জুলফিকার এবং হাফিজুল আর লাশ, আর আরেকটা নৌকা একটু ছোট, সেখানে দুইজন উঠা যায় না, ওই নৌকাটায় উঠলেন সেই রশিদ মিয়া। লাশটাকে নিয়ে তারা যাত্রা শুরু করলেন দাফন করার উদ্দেশ্যে। নৌকাটা নদীর মাঝ বরাবর যখন আসে তার আগ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি কিছুটা কম এসেছিল, কিন্তু যখনই মাঝ বরাবর এসেছে তখন আরও জোরে ঝড় বৃষ্টি হতে শুরু করল। এত ঝড় যে নদীর যেই ঢেউ ওঠা শুরু করল, সেই ঢেউয়ে চাচার নৌকা যে কোথায় গেছে এটা ওনারা দেখতে পেলেন না। জুলফিকার হাফিজুল চিন্তা করলেন যে এই চাচাকে নিয়ে আসলাম, নিশ্চয় নৌকা ডুবে গেছে, চাচার অবস্থা তো খারাপ, এক লাশ দাফন করতে এসে চাচা না লাশ হয়ে যায়। ওনারা এই চিন্তা করছেন, এর ভিতরে হঠাৎ করে দুই বন্ধুর মধ্যে একজন যে হাফিজুল, সে দেখে দূরে একটি বাদশার দেখা যাচ্ছে। তখন হাফিজুল জুলফিকারকে বলে, জুলফিকার ওই দেখ একটা বাদশার মনে হচ্ছে না? জুলফিকার বলে যে তাহলে ওদিকে চল। তখন আবার হাফিজুল বলে যে এখানে আমি তো কোনোদিন বাদশার দেখি নাই, হঠাৎ করে বাদশার এখানে বিষয়টা কেমন লাগছে আমার কাছে। জুলফিকার বলে, আরে অত ভাবে লাভ নাই রে, এই ঝড়, তারপর নদীর মাঝখানে আছি, কিছু দেখা যাচ্ছে না, তুই বলছিস যাবি না? আরে আমরা তো ঢেউয়ের কারণে দুলে সরে চলে আসছি, এমন জায়গায় আসছি এখানে হয়তোবা তুই খেয়াল করিস নাই, চল চল তাড়াতাড়ি চল। ওনারা ওই ঝড়ের মধ্যেই তাড়াতাড়ি করে নৌকা ওদিকে নিতে থাকেন। আল্লাহর রহমতে সহি সালামতে ওখানে নৌকা নিয়েও আসেন। তো নৌকাটাকে তীরে নিয়ে আসেন, লাশটাকে নৌকা থেকে তুলে নদীর পাড়ে তোলা হলো এবং ওই বাদশারের নিচেও নিয়ে আসা হলো। দুই বন্ধু লাশটাকে নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। তারা দেখছে যে আশেপাশে কোথাও কোনো ঘরবাড়ি নাই, একেবারে জনশূন্য। এই অন্ধকার রাত্রে তারা পথও হারিয়ে ফেলেছে। হঠাৎ তারা দেখে তাদের পেছনের দিক থেকে তাদের নাম ধরে কেউ ডাকছে, এই জুলফিকার, এই হাফিজুল। তারা দুই বন্ধু এরকম ডাক শুনে হঠাৎ করে চমকে যায়, রীতিমতো ভয়ই পেয়ে গেছে। তারা খেয়াল করল ওই যে সেই রশিদ চাচা ডাকছে। তখন জুলফিকার বলে, আরে চাচা তুমি কিভাবে জানলে যে আমরা এখানে আছি? তখন চাচা বলে, আমি তোদের নৌকা দেখি এখানে চলে আসছি। চাচা আসাতে হাফিজুল কেমন যেন সন্তুষ্ট না। সে মনে মনে ভাবছে, এত অন্ধকারে সামনের মানুষকে দেখা যাচ্ছে না, আর উনি নৌকা চিনে চলে আসছেন, বিষয়টা কেমন অবাক করা ব্যাপার। হাফিজুল হঠাৎ করে দেখে চাচার চোখ দুটো কেমন যেন লাল দেখাচ্ছে। তখন হাফিজুল বলে ফেলে, চাচা তোমার চোখ দুটো এত লাল কেন? তখন চাচা বলে, আরে ঝড়ের পানি পড়ছে তো চোখে, এই জন্য মনে হয় একটু লাল দেখাচ্ছে, আর ঝড়ে কিছু ধুলাবালিও চোখে লাগছে এই জন্য। জুলফিকার এতক্ষণে তেমন কিছু লক্ষ্য করছিল না, এবার তারও কিছু ভয় হতে লাগল মনে, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় তো এই চাচা আসছে, তাহলে ঝড়ের ভিতরে ধুলাবালি কিভাবে চাচার চোখে ঢুকল? চাচার তো ধুলাবালি চোখে ঢোকার কথা না, বৃষ্টিতে তো সব ধুলাবালি এখন কাদা হয়ে গেছে, নিশ্চয়ই চাচা কিছু লুকাচ্ছে। এই কারণে জুলফিকার একটু ভয় পাচ্ছিল। চাচা আবার বলে ওঠে, এই বাদশারের ভিতর না দাঁড়িয়ে চল ভেতরের দিকে কোনো একটা গাছের নিচে দাঁড়াই, নদীর পাড়ে ভেজার থেকে একটু দূরে যাই, বড় কোনো গাছের নিচে বসি, তাতে কম ভিজব। তো জুলফিকার বলে, চল ভেতরে যাই। হাফিজুল বলে, না চাচা আমরা এখানেই ঠিক আছি। জুলফিকার বলে, আরে হাফিজুল তুই খালি বেশি বুঝিস, চাচা তো ঠিকই বলছে, মুরব্বীদের কথা শুনতে চল। তারা ওইখানে লাশটা রেখেই অন্যদিকে যেতে থাকে। জুলফিকারের কথায় হাফিজুল যাওয়া শুরু করে। ওই চাচার পেছন পেছন বড় একটা বটগাছের নিচে গিয়ে তিনজন দাঁড়ায়। কিছুক্ষণ সময় কেটে যায়, চাচা কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এই সময় হাফিজুল মনে মনে ভাবছে
যে আচ্ছা লাশটাকে যে নদীর পাড়ে রেখে এলাম, এই রাতের বেলা লাশটাকে যে কোনো যদি জীবজন্তু খাওয়া শুরু করে শিয়াল টেনে নিয়ে যায় তাহলে কি হবে? তাহলে কি জবাব দেব ওর পরিবারের কাছে? হঠাৎ করে এই দুইজনেই খেয়াল করল এই রসিক চাচা তাদের কাছে নেই। হাফিজুল জিজ্ঞেস করে, এই জুলফিকার চাচা কোথায় রে? এখানেই তো ছিল, লোকটা কোথায় গেল? হাফিজুল বলে, আমার কাছে ব্যাপারটা সুবিধা লাগছে, তাড়াতাড়ি চল নদীর পাড়ে যাই। তারা দুই বন্ধু যখন তাড়াতাড়ি করে নদীর পাড়ে যায়, গিয়ে দেখে ভয়ঙ্কর একটা দৃশ্য। এই যে চাচা, রশিদ চাচা, সে আসলে চাচা নয়, এটা একটা ভয়ঙ্কর রাক্ষস জিন, মানুষ খেকো জিন। এই জিন লাশটার কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সেই সময় দুই বন্ধু জোরে জোরে সূরা পড়তে থাকে এবং জোরে জোরে আল্লাহর নাম নিতে থাকে। নদীর ঢেউয়ে নৌকাটা কিছুটা দূরে সরে গিয়েছিল, যদিও বা নৌকাটা বাধা ছিল। যদি বাধা না থাকত, নৌকা যে কোথায় যেত তার ঠিক ঠিকানা ছিল না। তবে পাড় থেকে কিছুটা দূরে সরে চলে গিয়েছে। দড়িটা যত বড়, ঠিক ততটুকুই দূরে সরে গিয়েছিল। এখন দুই বন্ধু ওই নৌকার দিকে দৌড়াতে থাকে আর সূরা পড়তে থাকে। তারা কাছে গিয়ে দড়ি ধরে নৌকাটাকে আবার কাছে নিয়ে আসে। নৌকায় ওঠে, নৌকা বাইতে শুরু করে। তারা যে কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। নৌকা নিয়ে তারা কিছুটা যখন দূরে চলে আসে, তখন দূর থেকে সেই রাক্ষস জিনটা চিৎকার করে বলে ওঠে, আমি হচ্ছি কলিজা খেকো জিন, কলিজা আমার খুব ভালো লাগে। মরা মানুষের কলিজা ভালো লাগে, আর জোয়ান মানুষের কলিজা আরও বেশি ভালো লাগে। তোদের দুজনের কলিজা খাওয়ারও শখ ছিল রে, বেঁচে গেলি। এইটার কলিজা খেয়েই তোদের দুইটাকে ধরতাম। এই কথা শোনার পর এই জুলফিকার এবং হাফিজুল আরও জোরে জোরে সূরা পড়তে থাকে, আল্লাহ বাঁচাও বলতে থাকে। কোনো একটা পর্যায়ে তারা নৌকার মধ্যেই বেহুশ হয়ে পড়ে। ততক্ষণ অবশ্য ঝড় কমে এসেছিল। তাদের যখন হুঁশ ফেরে, তখন তারা দেখে তারা নিজেদের বাড়িতেই শুয়ে আছে। ওলা বলে যে আমরা কিভাবে এলাম? তখন সবাই বলে যে কয়েকজন জেলে মাছ ধরতে গিয়ে দেখে যে একটা নৌকা ভাসছে, আর নৌকার ভিতরে তারা দুজন বেহুশ হয়ে পড়ে আছে। সেই জেলেরাই চিনতে পেরে ওদেরকে বাড়িতে নিয়ে আসে। গ্রামবাসীরা জিজ্ঞেস করলে তখন তারা পুরো ঘটনাটা খুলে বলে, আর ওই চাচার নাম বলে যে সেই চাচা কলিজা ছিঁড়ে খেয়েছে। তারপর সেই চাচার বাড়িতে যাওয়া হলো। গিয়ে দেখা গেল ওই চাচার 1 মাস আগে পা ভেঙে গিয়েছিল। গ্রামের কিছু টোটকা চিকিৎসা নিয়েই সে বাড়িতে শুয়ে আছে। সে বাড়ির বাইরে খুব একটা যেতেই পারে না। তাহলে কে গিয়েছিল তাদের সাথে? গ্রামের ইমাম সাহেবের কাছে বিষয়টা যখন বলা হয়, তখন ইমাম সাহেব বলেন যে এক দুষ্ট জিনের খপ্পরে তারা পড়েছিল। তো যাই হোক, সকাল হতে না হতেই যখন এই বিষয়টা জানাজানি হয়ে যায়, আবার সেই লাশটা খোঁজার জন্য সকলে রওনা হয়ে যায়। গিয়ে দেখা যায় সত্যি ওখানে একটা বাসার রয়েছে। ওই বাসারটা মূল জায়গা থেকে বেশ খানিকটা দূরে, আর ওখানে লাশটা পড়ে আছে। লাশটা অবিকৃত থাকলেও শুধু বুক ফেরে কলিজাটা বের করে নেওয়া হয়েছে, আর সবকিছুই ঠিকঠাক আছে। শরীরের অন্য কোনো জায়গায় আঘাত করা হয়নি। এরপর ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী লাশটাকে আবার পুনরায় নিয়ে আসা হয়। এর মধ্যে তার যে ছেলে, যে রফিক সাহেবের ছেলে, সেও চলে আসছে। তারপর লাশটাকে পুনরায় গোসল করিয়ে জানাজা দিয়ে এরপর এই রফিক সাহেবের ইচ্ছা অনুযায়ী সেই জায়গায় আবার নিয়ে যাওয়া হয়, যেখানে তার সমাহিত হওয়ার শেষ ইচ্ছা ছিল সেখানেই তাকে দাফন করা হয়। এই ঘটনার পর থেকে নাকি এখন পর্যন্ত ওই গ্রামে সন্ধ্যার পর কখনোই আর লাশ দাফন করা হয় না, সকালবেলা হয়। এটাই ছিল ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি পলি, আমি যাচাবাড়ি জামাত থেকে বলছি। আমি আপনার ভূত এফএমের খুব বড় একজন ফ্যান। এনিওয়ে, আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ডের বড় বোনের আরেক ফ্রেন্ড আছে, ভাই ছেলে ফ্রেন্ড, ওর সাথে ঘটা। আমি আবার শুনছি আমার ফ্রেন্ডের কাছ থেকে। আমি ওনার ভয়েসেই বলার চেষ্টা করছি, ভুল হলে মাফ করবেন। যাই হোক, একদিন রাত্রে 11টার দিকে আমি পড়ছিলাম, তখন আম্মু আর আমার ছোট ভাই কেউই বাসায় ছিল না। ওরা ছিল আমার ফুপিদের বাসায় চলে গেছিল। তো আমি পড়তেছি, তখন বাজবে মেবি 11:30 এরকম টাইপের। তো আমি এখন হঠাৎ করে আমার দরজায় কলিং বেলের আওয়াজ শুনে বললাম, এত রাত্রে কে আসলো বাসায়? তখন আমি গেটটা খুলে দেখি আমার এক ফ্রেন্ড আকাশ। তো আমি আকাশকে দেখে অবাক হয়ে গেলাম, আকাশ এত রাত্রে তুই? পরে বলতেছে, বাইরে দাঁড় করা লাগবি নাকি ভিতর আসতে বলবি? আমি না, হ্যাঁ। ঘরে আসার পর বলতেছে, না ঘরে বসবো না, চল ছাদে যাই। আমি বলতেছি, ছাদে? আরে তুই তো 8টার দিকেও যদি বাসা থেকে বের হস তুই ভয়ে কাঁপিস, তুই এত রাতে ছাদেতে যাচ্ছিস কেন? পরে বলতেছে যে চল না আজকে যাই। পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে চল। তো আমি আর আকাশ মিলে ছাদে চলে যাই।
ছাদে চলে যাই পর আকাশ বলতেছে যে আজকে আকাশটা খুব সুন্দর, তাই না? ওর কথাগুলো শুনে আমি খুবই অবাক হয়ে যাই, বিকজ ও একটু অন্য টাইপের, একটু ভীতু টাইপের, একটু ছটপট টাইপের, বাট ওদিন খুব মানে অন্যরকম টাইপের ছিল। আমি বলছি কি হয়েছে, বাসায় কোনো প্রবলেম? এত রাতে তুই এখানে চলে আসলি? আমার বাসা থেকে ওর বাসা কমপক্ষে 2 কিলোমিটার দূর হবে। তা আমি ও বলতেছে যে না, আজকে সারাদিন না বাসায় ছিলাম, মানে বাইরে ছিলাম। বললাম সারাদিন বাইরে ছিলি? বলে আর কখনো বাড়িতে যাব না রে, বাইরেই থাকবো। তখন আমি বললাম যে কি ফাজলামো করছিস আকাশ, বাদ দে, কি হয়েছে বল, আন্টি বকা দিছে? চল তোকে বাসায় দিয়ে আসি। বলতেছে আমি যাব, তবে এক শর্তে। বলে কি? কয় তুই আমার বাসায় যাবি, কিন্তু আমি যাব না। তুই গিয়ে আমার মাকে বলে আসবি যে আমি খুব ভালো আছি। বলতেছে তুই কেন যাবি না, রাগ করেছিস নিশ্চয়ই? বলতেছে ঠিক আছে তাহলে চল। তো আমি ওর বাসায় যাই। যাওয়ার পর ও আমাকে রাস্তার, মানে আমার বাসা থেকে ও রাস্তার ওপারে যেতে হয়, ওর বাসাটা ওপারে। তো আমি রাস্তার ওপাশে দাঁড়া ছিল, আমাকে বলে তুই বাসায় যা, গিয়ে বলবি যে আকাশ ভালো আছে, কান্নাকাটি করতে না। তো আমি বাসায় ঢুকলাম। বাসায় ঢোকার পর দেখলাম যে বাসায় অনেক লোকজন। বাসায় অনেক লোকজন দেখে আমি খুবই মানে হতবাক হয়ে গেলাম যে আমি কান্নাকাটি কেন করছি। তখন দেখছি যে আকাশের মা খুব কান্নাকাটি করতেছে। মানে পরে আমি আকাশের মা কান্নাকাটি করতেছে, পরে আমি বললাম আন্টি কি হয়েছে? তখনই আকাশের মা আমাকে জড়ায় ধরা কান্নাকাটি শুরু করলো। পরে আমি হঠাৎ করে দেখলাম কি যে বাসায় পুলিশ আসছে অনেক। তো এখন কি বলবো রাসেল ভাই, আমি যখন শুনছি তখনই আমারই গুজবাম হচ্ছিল, এখন বলতে গিয়েও আমার খুব গুজবাম হচ্ছে। তখন মানে ও নাকি দেখে যে ওর ফ্রেন্ডের রুম থেকে একটা একটা লাশ বের করছে। তখন সবাই ও বলতেছে কার লাশ, এটা কে? তখন বলতেছে আকাশ আজকে বিকেলবেলা মানে সুসাইড করছে। মানে তখন তো ও শুলে অবাক যে কি বলে, আকাশ আকাশ তো আমার সাথেই ছিল। মানে ও বলে কি সময়ের সাথে ছিল, মানে ও আর কিছু বলতে পারে নাই। ব্যাপার হচ্ছে ও এইটা ও গাড়িতে যখন অ্যাম্বুলেন্সে উঠাবে তখন ও বলতেছে আমি শেষবারের মতো একবার আকাশের মুখটা দেখতে পারি। তখন ও আকাশের মুখটা দেখে, পরে দেখার পরে মানে ও খুবই কষ্ট পায়। তো ওর কষ্ট দেখে মানে আমি যখন শুনছি ও খুব মানে কান্না করে দিচ্ছিল আর কি বলার পর। তো পরে ও দূর থেকে আকাশে বলতেছে মাকে বলিস আমি খুব ভালো আছি। তো আচ্ছা ভাই, আমি ব্যাপারটা না বুঝতে পারছি যে আমার যত জানা মতে যে মানুষ যখন মরে যায় বা যখন সুসাইড কেউ কাজ করে, তারা কি মানে দুনিয়াতে থাকে? মানে এটা প্রশ্নটা আমি আসলে বুঝতেই পারি না। আমার জানা মতে হচ্ছে মানুষ যখন মারা যায় তখন হচ্ছে তারা চলে যায়, যেখানে যার যেখানে যাওয়ার সেখানে চলে যায়। পৃথিবীতে মানুষের আত্মা বলে কিছু আছে কি না আমার জানা নেই, বাট এই ঘটনাটা শোনার পর তখন থেকে আমার আসলে ব্যাপারটা কেমন যেন লাগছে। থ্যাংক ইউ রাসেল ভাই, যদি ঘটনা ভালো লাগে তাহলে শেয়ার করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকবেন। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দিবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি রিপন আদিতমারি লালমনিহাট থেকে বলতেছি। তো আজকে আমি চেষ্টা করব আপনাকে ঘটনাটা সুন্দরভাবে বলার। তো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব এটা হচ্ছে আমার এক পরিচিত আসাদ ভাইয়ের ঘটনা। তো ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 15 বছর আগে, 2010 সালের জানুয়ারি মাসে। তো এক প্রচণ্ড শীতের রাতে আমার ওই ভাই আমার বয়সে বড় ছিলেন, তো ওনার নাম ছিল আসাদ। তো উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তেন, থাকতেন হচ্ছে সে সময় স্টেশন রোডের কাছে একটা পুরো মম আছে। তো আসাদ ভাই একদিন তার বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান শেষ করে ফিরতেছিলেন একদিন, সে সময় ঘটনাটা ঘটে। তো ঘটনার জায়গাটা ছিল রাজশাহীর নওদাপাড়া এলাকার একটু ভিতরে। তো রাত যখন প্রায় 1:30 ঠিক 1:45 এই সময় কুয়াশা এত ঘন ছিল যে সামান্য একটু সামনেও দেখা যাচ্ছিল না। আসাদ ভাই একটা পুরনো সাইকেলে করে ফিরতেছিলেন, গায়ে মোটা একটা জ্যাকেট আর মাথায় মাফলার জড়ানো, কিন্তু হিমেল বাথার যেন সব ভেদ করে হাড়ের ভিতর ঢুকে যাচ্ছে। তো নওদাপাড়া থেকে শহরের দিকে ফিরতে হলে একটা বিশাল বড় পুরনো কবরস্থান পার হতে হয়। এলাকাটা দিনের বেলাতেই বেশ থমথমে থাকে, আর রাতের বেলা তো কথাই নেই। রাস্তার দুপাশে বড় বড় আম গাছগুলো কুয়াশার ভিতর দাঁড়িয়ে আছে, যেন একটা বিশাল দত্তর মতো দেখা যাচ্ছে। আশফ ভাই সাইকেল চালাচ্ছিলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন কুয়াশার ভিতর দিয়ে সামনে একটা ছোট্ট টিমটিমি আলো দেখা যাচ্ছে। কাছে যেতেই তিনি দেখলেন রাস্তার একদম ধারের একটা কবরের উপর বসে একজন বৃদ্ধ লোক বসে আছে। লোকটা একটা ছোট্ট মাঠের প্রদীপে জেলে বসে আছে, আর কি যেন একটা বিড়বিড় করে পড়তেছে। এই প্রচণ্ড শীতে একজন বৃদ্ধ মানুষ কেন কবরস্থানে বসে আছে এটা ভেবে আসাদ ভাই একটু ঘাবড়ে গেলেন। কিন্তু ভদ্রতার খাতিরে তিনি সাইকেল থামিয়ে জিজ্ঞাসা করলেন, চাচা এই ঠান্ডার মধ্যে এখানে কবরের মধ্যে বসে বসে কি করেন? শরীর খারাপ করবে তো, বাসায় চলে যান। কিন্তু সেই বৃদ্ধ লোকটি কোনো কথাই বলতেছিল না।
শুধু শুধু তার ধীরে ধীরে শুধু ধীর হাতে তার হাতে প্রদীপটা আসাদ ভাইয়ের দিকে ধরল এবং প্রদীপটা সেই মেলানো আলোয় আসাদ ভাই দেখলেন লোকটার গায়ে কেমন যেন মানে লোকটার শরীরটা গায়ের চামড়াগুলো কীরকম কুচকানো এবং লোকটার চোখগুলো যেন মানুষের মতো না, একটু অস্বাভাবিক। তো আসাদ ভাই ভয় পাইলেন যে কি ব্যাপার, এরকম মানুষটা দেখতে কেন। তো তিনি চিন্তা করলেন যে আমি কি কোনো মানুষের সাথে কথা বলতেছি নাকি এটা অন্য কিছু। আশ্চর্য বিষয় হলো তিনি যখন এটা ভাবার পর যখন সাইকেলে চালানোর জন্য পা দিয়ে প্যাডেল মারার চেষ্টা করতেছেন, সাইকেল যেন 1 ইঞ্চি এগোচ্ছে না। মনে হচ্ছে যে সাইকেলটা কেউ একজন শক্ত করে ধরে রেখেছে। হঠাৎ আসাদ ভাই অনুভব করলেন তার ঘাড়ের কাছে কেউ একজন তুষার শীতল নিঃশ্বাস ফেলতেছে। কুয়াশা ভেদ করে একটা খসখসে কণ্ঠস্বর ভেসে এলো, বাবা আমার প্রদীপটা নেভে যাচ্ছে, একটু জ্বালিয়ে দিবি। এই কথাটা শোনার পর আসাদ ভাই সামনে তাকালো এবং তিনি যখন যেখানে সেই বুড়ো লোকটাকে বসে থাকতে দেখেছিলেন দেখলেন যে সেখানে কেউ নেই, এবং তিনি যখন তার ঘাড়ের পিছনের দিকে তাকালেন সেখানেও দেখল কিছু নেই। তো আসাদ ভাই পিছনে ফিরে তাকালেন, কিন্তু সেই বৃদ্ধ লোকটা এখনও ওই কবরের পাশে তো দেখতে পেলেন না, সেই সাথে সাইকেলে বসে আছে। পরবর্তীতে তিনি দেখেন যে পিছনে ফিরে দেখেন তার সাইকেলের পিছনে বসে আছে। প্রথমে তিনি দেখলেন নাই, এবং যখন না দেখার পর আবার যেখানে তিনি সেই লোকটি বসেছিল সেখানে তাকাচ্ছিলেন এবং সেখানেও দেখতে পেলেন না। যখন তিনি তৃতীয়বারের মতো তার সাইকেলের পিছনে তাকান তখন দেখেন যে সেখানে সেই লোকটা বসে আছে, এবং এটা দেখে সে 10 হাত দূরে আসাদ ভাই চলে আসে এবং দেখে যে সেই বৃদ্ধ লোকটির গা থেকে কীরকম একটা উদ্ভট গন্ধ আসতেছে। তো এরপরে ঠিক সেই মুহূর্তে কবরস্থানের ভিতরে মসজিদের খাদেম জয়নাল চাচা ফজরের নামাজের প্রস্তুতি নিয়ে বড় একটা টর্চ লাইট জ্বালিয়ে কবরস্থানের পাশ দিয়ে আসতেছিলেন। টর্চের সেই জোরালো আলো আসাদ ভাইয়ের উপর পড়তেই এক মুহূর্তের মধ্যে সেই ভারী ওজনটা যেন নেমে গেল, এবং এতক্ষণ যে তার সাইকেল প্লাস তার শরীরে কীরকম একটা ভারী ভারী মনে হচ্ছিল সেটা নেমে গেল, এবং সেই বৃদ্ধ লোকটা যেন সাইকেল থেকে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আসাদ ভাই তারপর সাইকেল সহ রাস্তার উপর যেন একবারে আছাড় দিয়ে পড়লেন, মানে অজানা একটা কারণে। তো সেই সময় সেই জয়নাল চাচা দৌড়ে এলেন এবং আসাদ ভাইকে তুলে ধরে মুখে পানি দিলেন, এবং আসাদ ভাই কাঁপতে কাঁপতে সব খুলে বললেন। জয়নাল চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা এই শীতের রাতে এই গোরস্থানে একজন পুরনো তান্দিকের কবর আছে যে জীবন দশায় অন্ধকার সাধনা করত। প্রতি বছর এই শীতের গণ আশায় সে পথিককে যে কোনো মানুষকে বিভ্রান্ত করে। তুমি আজকে একা ছিলে, তাই যা হয় হয়তোবা এই কারণে তোমার সাথে আজকে ছলনা করছে। তো জয়নাল চাচা আসাদ ভাইকে সাথে করে নিয়ে গেলেন এবং ফজরের আজান পর্যন্ত তাকে মসজিদের বারান্দায় বসিয়ে রাখলেন। তিনি আসাদ ভাইকে এক বাটি গরম চা দিলেন এবং অভয় দিলেন যে আজানের পর এই অপশক্তিগুলো আর থাকবে না। তো সত্যি সত্যি আজান শেষ হওয়ার পর সেই অপশক্তিটি আর অনুভব হলো না। তো সকালে জয়নাল চাচা আসাদ ভাইকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন। যাওয়ার সময় তিনি বললেন, শীতের কুয়াশা শুধু প্রাকৃতিক নয় বাবা, মাঝে মাঝে এটা অশরীরে চলাচলের রাস্তাও হয়ে বাড়ায়। মনে সাহস রেখো, আর একাকী নির্জন পথে কখনোই যদি যাও তখন তুমি অবশ্যই দোয়া পড়তে বা দোয়া কালাম পড়তে যাবা। তো এরপর আসাদ ভাই সেই রাত থেকে কোনোদিন রাজশাহী সেই গোরস্থানের দিকে পথ দিতে চলেনি, তিনি ওই গ্রামে আর আসলে কখনো যান নাই। তো এই ছিল আসাদ ভাইয়ের ঘটনা। তিনি আজ পর্যন্ত যতগুলো ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছেন তার থেকে এই ঘটনা সব থেকে তিনি অবাক হয়েছেন, কারণ এখানে কিভাবে সম্ভব একটা অবয়ব এই ধরনের ঘটনা বা কিভাবে করতে পারে। তো তিনি পরবর্তীতে জানতে পারেন যে আসলে এগুলো অনেক জিন আছে যেগুলো কবরস্থানে থাকে, তো তারা আসলে মানুষকে এভাবে পথভ্রষ্ট করে। তো রাসেল ভাই এই ছিল ঘটনা। আমি জানি না ঘটনাটা কতটুকু গুছিয়ে বলতে পেরেছি, যদি মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন বাকের আলমগীর, বরগুনা থেকে। বাকেরের এক বন্ধু যার বাড়ি শরণখোলা, তার নানা বাড়ি সুন্দরবনের সংলগ্ন একটা জায়গা, একটি গ্রামে, এবং সেই গ্রামেরই একটি ঘটনা বাকেরের বন্ধু বাকেরের কাছে শেয়ার করেছে। তো বাকের সেটি শেয়ার করলো আমাদের কাছে এবং আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাচ্ছি বাকেরের পাঠানো ঘটনায়। তো যেই গ্রামকে ঘিরে এই ঘটনাটি, সেই গ্রামটি ছিল মৎস্যজীবীদের গ্রাম। সেই গ্রামের বেশিরভাগ মানুষই মৎস্যজীবী ছিলেন, মাছ ধরে জীবনযাপন করতেন। তো সেখানকারই একজন মৎস্যজীবী মানুষ, নাম আলমাস মিয়া, এবং তার মোটামুটি 2টো নৌকা ছিল, একটা বড় একটা ছোট। তিনি মাছ ধরতে যেতেন এবং মোটামুটি মাছ ধরে তার জীবন ভালোই কেটে যেত। তো তার ছেলে একজন ছিল, তার ছেলের নাম মিজান, একমাত্র ছেলে, এবং মিজানকে নিয়ে তিনি মাঝে মাঝেই যেতেন, গিয়ে 2 বাপ বেটা মিলে মাছ ধরতেন। এবং তার ছেলেকে যথেষ্ট তিনি শিখিয়েছেন। ছেলে স্কুল পর্যন্ত পড়াশোনা করেছে, গ্রামের স্কুলের পড়া তার শেষ, আর পড়াশোনা করতে যাওয়া হয় নাই। বয়স 18-19 হবে এরকম। তো বেশ সুস্থ সবল ছেলে মাশাল্লাহ, এবং তার বেশ গায়ে বেশ শক্তি ছিল। তো ছেলে কুস্তি পছন্দ করত। তো তাদের গ্রামেও এরকম হতো না, পাশের গ্রামে গিয়ে সেখানে একটা কুস্তি প্রতিযোগিতা হতো, সেই কুস্তি প্রতিযোগিতায় অংশ নিত নিয়মিত।
আর বাবাও এই আলমাস মিয়াও খুব মানে ছেলের প্রতি খুব তার ছিল মানে মানে সুখ ছিল, গর্ব ছিল যে আমার ছেলে অনেক শক্তি সমর্থ সম্পন্ন এবং সে ছেলেকে সাপোর্ট দিত, সবসময় তার কুস্তি প্রতিযোগিতায় যেত। যাই হোক, এটা বলার কারণ হচ্ছে যে মিজানের শরীর স্বাস্থ্য মাশাল্লাহ বেশ ভালো ছিল। তো যাই হোক, আলমাস মিয়া এরকম মাছ ধরে, ছেলেকে নিয়ে যায়, সব শিখায়। মোটামুটি সে নদী সম্বন্ধে, সুন্দরবন সম্বন্ধে তাকে একেবারেই মানে পুঙ্খানুপুঙ্খন শিখিয়েছে। এবং মিজানেরও সেন্স অনেক ভালো, সে বাবা যা বলতো তা একদম অক্ষরে অক্ষরে পালন করত। তো আলমাস মিয়া কিন্তু মিজানকে অন্য কারো সাথে যেতে দিত না। সে ছেলেকে বলতো যে নিজেদের কাজ নিজেরা করো, আর নিজের যদি ইচ্ছা হয় নিজের যে ছোট নৌকা আছে ওটা নিয়ে একা একা বের হয়ে যাও, অন্যদের সাথে যেয়ে লাভ নাই। মানে তার বাবা কেন জানি এটা তাকে সবসময় শিখাইতো। তার বাবা চাইতো যে তার পরিবারের মধ্যেই তাদের কাজ থাক, এরকম মানে আছে এক একজন মানুষের এক এক রকম নীতি। তো আলমাস মিয়া একবার সে এরকম যায়, প্রায় 3 দিনের একটা সফর ছিল তাদের, বেশ দূর পর্যন্ত তারা গিয়েছিল, সমুদ্রের কাজ পর্যন্ত। এবং এসে সে অসুস্থ ফিল করে। অসুস্থ ফিল করার পরে মোটামুটি সে বিছানায় পড়ে যায়, আর বাইরে যাওয়া হচ্ছে না। এরকম কয়েকদিন যাওয়ার পরে তার ছেলে মিজান দেখে যে বাবার তো অবস্থা মানে অসুস্থ বাবা, এবং এরকম মাছ না ধরলে আস্তে ধীরে তাদের যতটুকু সঞ্চয় আছে সব শেষ হয়ে যায়, টাকা পয়সা, তাদের আবার এগুলো দেনা আছে, দেনাগুলো শোধ করতে হয়। তো মিজান দেখল যে বাপ বেশ পড়ে গেছে এবং তাদের টাকা পয়সার দরকার। তো মিজান তার মাকে বলল যে আমি বের হই। তো একবার তার মাকে বলছিল যে অমুক মানে আরেকজনের কথা, যে সে যাইতেছে নৌকা নিয়ে, ওর সাথে যাব নাকি। তো তার মা বলে না, লাগবে না, মানে যেহেতু তার বাবা আগে তাকে এটা করতে দেয় নাই, বলছে যে তুই নৌকা নিয়ে এমনি যা, নিজের মতো যা, যে ধরে যা পারিস সে নিয়ে আয়, এরকম কর। তো মিজান আর ওই সব চিন্তা করে না, সে নিজেদের ছোট নৌকাটা, তার বাবার 2টা নৌকা, বড় একটা নৌকা আছে, ছোট একটা নৌকা, তো ছোট নৌকাটা নিয়ে সে বের হয়ে যায় আর কি। তার মতো যখন সে বের হয়েছে তখন প্রায় মানে 1টা বাজে, দুপুরের মতো একটা সময়। তার ইচ্ছা ছিল আরও আগে বেরোনোর, কিন্তু এই মায়ের সাথে কথাবার্তা বলা, সবকিছু তৈরি করতে করতে দুপুর হয়ে গেছে। তো মিজান তার নৌকা নিয়ে যাচ্ছে এবং সে জানে যে কোথায় কোথায় জাল ফেললে হবে, এবং সে অতীতেও এটা করছে। তো সেইভাবে সে ওরকম জাল পেতে ওইসব জায়গায় বসে থাকে। মোটামুটি মাছ কিন্তু উঠছে, বেশ বেশ ভালো কিছু সে মাছ পাইছে। তো সেগুলো গোটা গোটা উঠাইছে মাছ, এবং সে আরও সামনে যাচ্ছে, যেতে যেতে তার কয়েক জায়গায় জাল পেতে ভালো বেশ মাছ কিছু আহরণ করে। সে দেখল যে ভালোই মাছ উঠতেছে, মানে তার মাছ আহরণের খুব ভালো, মানে সংখ্যা খুব ভালো, বেশ মানে তার নৌকার যেই জায়গায় মাছগুলো জমায় রাখে ও জায়গায় বেশ ভরে গেছে। এবং সেই নেশায় পড়ে আরও সামনের দিকে যাওয়া শুরু করলো। সে চিন্তা করলো যে এই লাইনে যেহেতু পাচ্ছি, বড় খাল ধরে যাচ্ছে, যে এখানে মাছ যেহেতু এটা এত ভালো উঠতেছে, আজকে মাছ ভালো উঠবে। যেতে যেতে এক সময় সে সামনের দিকে যাচ্ছিল এবং সে ফাইন্ড আউট করলো যে মানে ঢেউ, বেশ মানে বড় বড় ঢেউ উঠছে নদীতে, এবং আকাশটা একদিকে একদম মানে ধূসর রঙের হয়ে গেছে। ঢেউগুলো এসে জোরে বাড়ি খাচ্ছে তার নৌকার, ছোট নৌকা তো, তারা তো বড় নৌকা আনে নাই সে। তো সে নৌকা বাড়ি খেয়ে খেয়ে বোঝা যাচ্ছে যে উপরে সামনের গুলিটা উঁচা হয়ে যাচ্ছে বা ছপাস করে পড়তেছে। তো সে বুঝলো, আশেপাশে ঢেউ দেখলোতে বুঝলো যে ঝড় বৃষ্টি আসন্ন। এখন সে চিন্তা করলো যে না, লাস্ট সে যে এখানে যে জালটাল পাকছিল এগুলো গুটায়নি, সব গুটাই নিল। এইবারও বেশ মাছ উঠল, তার নৌকা বেশ ভারী হয়ে গেছে মাছে, এত মাছ ধরছে সে। তো সে চিন্তা করলো এখন ফিরে চলার সময়। দ্রুত সে তার মতো বয়া শুরু করলো, এবং এখানে মিজানের একটা ছিল, নৈপুণ্য ছিল। মিজান কিন্তু তার নৌকাতে, যে ছোট নৌকা, সেটাতে সে 2টা দাঁড় ব্যবহার করত। অনেকে যেহেতু একটা দাঁড় ব্যবহার, সে 2টা করে, এবং সে অনেকটা ওই যে বিদেশে যেভাবে মানুষ প্যাকিং করে সেই স্টাইলে সে তার নৌকার মধ্যে এই 2টা দাঁড় বাইত, এবং যেহেতু মাশাল্লাহ শক্তি সমর্থ ছিল তার ভালো, সে কাজটা করতে, এবং এর ফলে তার নৌকা অনেক দ্রুত এগোতো। তো মিজান চিন্তা করলো যে না, আমি এতক্ষণ মাছ ধরছে, এসে তখন 2টা দাঁড় সেট করার সময় সে 2টা দাঁড়ই সেট করে ফেলল এবং নৌকা বাওয়া শুরু করল। তো নৌকা এগিয়ে যাচ্ছে এবং সে দেখল যে বেশ বাতাস ছাড়ছে। সে যখন এগিয়ে যাচ্ছে তার বাসার দিকে, খাল ধরে, সে জানে যে এই বড় খাল ধরে যেতে হবে, যেতে যেতেই এক সময় তাদের ছোট খাল পড়বে এবং তাদের বাসার কাছে চলে আসবে। কিন্তু দেখলো যে না, বেশ বাতাস ছাড়ছে, বাতাস মানে একদম তুমুল বাতাস, এবং নদীর ঢেউ উথাল পাথাল করতেছে। সে বুঝতে পারলো যে আমি সাগরের বেশ কাছাকাছি চলে গেছিলাম, মানে এখান থেকে সাগরের ডিস্টেন্সটা কম, এবং সে বুঝলো যে এইখানে টেকা যাবে না। মানে এই ঝড় যদি চলে আসে, সে ঝড় বৃষ্টি এবং একটু পরে টপ 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 বড় বড় ফোঁটা বৃষ্টি নামা শুরু করলো। এবং সে দেখলো এই পানি যেখান থেকে সে আসছে, পেছনের অংশটা জল বিক্ষুব্ধ হয়ে গেছে, মানে ফ্যান আউট হয়ে যাচ্ছে, এইভাবে আসতেছে। তো সে একদম ভয় পেয়ে গেল, কারণ পানিগুলো এক একটা বাড়ি মারতেছে, তার নৌকা এরকম কাত হয়ে যাচ্ছে, দ্রুত বাওয়া শুরু করলো সে। অঝরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি। সে নৌকা বাইতে বাইতে সে দেখলো যে না, এই সার্ভাইভ করা যাবে না, নৌকা ডুবে যাবে এরকম অবস্থায়। তো পানির তো একটা ব্যাপার আছে ওখানে, কিন্তু যেই সব জায়গায় দিয়ে সে গেছে ওইসব জায়গায় কিন্তু কুমির আছে, ভয়ঙ্কর নোনা পানির কুমির, বড়। তো সেই দ্রুত বাইতে বাইতে চোখ খেয়াল করতেছে, সে দেখলো যে এখানে খাল আছে, এবং তার চোখে পড়ল যে
একটা ছোট্ট খাল, সে জানে যে এই খালটা খুবই ছোট, সে এর আগেও দেখছে এই খালটাতে, যদিও সে কখনোই খালে ঢুকে নাই। কেন ঢুকে নাই সে জানে না, কার বাবার সাথেও চলার সময় দেখছে এই খালটা। এটা সে ঢুকে নাই, অনেকেই যাইতো ওখানে মাছ শিকার করতে যাইতো, কিন্তু ওই খালটা না ঢোকার কারণ হচ্ছে ওই খালের সামনে দিয়ে এত বেশি গোলপাতা এবং কিছু ফার্ন হয়ে আছে, ফার্ন আর গোলপাতা, যে খালটা মোটামুটি বোঝাও যায় না। অনেকটা মনে হয় যে একটু ডোবা অংশ, জোয়ার আসলে পানিতে ডুবে যায় এরকম। ওর খেয়াল আছে, মিজানের খেয়াল আছে একটা খাল, ছোট্ট খাল। সে দ্রুত বেয়ে নৌকাটাকে অনেক কষ্ট করে ঢেউয়ের বাড়িতে উঠে যাচ্ছে, পানি উঠে যাচ্ছে নৌকা, এরকম অবস্থা। সে যে খালের মধ্যে ঢুকে গেল নৌকা নিয়ে, একদম খাস করে দুই পাশের গোলপাতা সরা একদম মাঝখান দিয়ে ঢুকে গেল। ওখানে তো ঢুকে দেখলো যে হ্যাঁ, এখানে পানি কম, কিন্তু এই যে মানে একই যে ঝড় আসছে, জোয়ারের পানি, বৃষ্টির পানি, সব মিলে পানি বাড়তেছে এখানে। সরাসরি সে বাওয়া শুরু করলো। তো এখানে একটা ভয় আছে, এবং ছোট খালের মধ্যে হঠাৎ দেখলো, এটা মিজান আর তার বাবার একবার অভিজ্ঞতা হয়েছিল, তারা বেয়ে ঢুকতেছিল নৌকা, হঠাৎ করে সামনে যে দেখছে বিশাল একটা সল্ট ওয়াটার ক্রকোডাইল, মানে বড় একটা, মানে এই নোনা পানির কুমির, এবং বেশ বড়, মানে ভয় লাগার মতো আকারের বড়, তার বাবা আর সে দেখছিল। এবং তারা সাথে সাথে, তাদের নৌকা তো বড় ছিল, ওটা তো ইঞ্জিনওয়ালা নৌকা, তো ওইটা নিয়ে নর্মালি ওইভাবে ঢোকার কথা না, কিন্তু খালটা এমন ছিল যে মোটামুটি তারা, সে আর তার বাবা চাইছিল একটা সাইডে ভিড়তে আর কি। তো তাড়াতাড়ি তারা একটা সাইড পর্যন্ত যে দাঁড়ায় গেছিল, তো দেখছে যে ওই কুমির নড়াচড়াও করে না। পরে তারা ওই ব্যাক করে ওখান থেকে বের হয়ে গেছিল। তো ওই ভয়টা আছে মিজানের, সে মনে কর সামনে যদি আবার বড় কুমির টুমির পড়ে থাকে, বিশাল, তার নৌকার সাইজ খুব বেশি বড় না, ওই বিশাল আকৃতির কোনো কুমির হলে এটা খবর আছে তার, এই জন্য সে একটু সাবধানও যাচ্ছে। এদিকে বৃষ্টি কিন্তু ঝুমঝুমায় করতেছে, কঠিন অবস্থা। সে, তার কাছে পলিথিন ছিল, সে ঢেকে দিছে, তার নৌকার যে অংশে সে মাছ রাখছে ওগুলো ঢেকে ফেলছে পুরা, এবং সে নিজে ভিজতেছে, তার শরীরে সে, তার পরা ছিল, জামা পরা ছিল, খুলে ফেলছে। সে খালি গায়ে নৌকা বাইতে বাইতে, দুই হাত দিয়ে বাইতে বাইতে সে চলে আসছে খালে। যত মোটামুটি পানি আছে, এই জন্য কোনো সমস্যা হচ্ছে না। একটা জায়গায় এসে দেখলো যে হ্যাঁ, এই জায়গায় পানিটা একটু অন্যভাবে উঠছে, মানে এত বেশি উঠে নাই, সাইডে ঘেঁষায় রাখা যাবে। তো সে ভালো মতো চোখ বলে, আশেপাশে কিন্তু আবার বাঘের ভয় আছে, যে বাঘ অনেক সময় লুকায় থাকে এদিক ওদিক, তো চিন্তা করলো যে ওরকম ব্যাপার স্যাপার আছে নাকি। আর বাঘ সাধারণত মানে এরকম রেস্ট নিলে বা শিকারে বের হইলে সেটা রাতে বের হয়, এরকম দিনের বেলা এইভাবে শিকারে বের হয় না, বাট কাউকে দেখলে হঠাৎ করে এইম করে বাঘ। তো যাই হোক, সে আস্তে করে সাইডে নৌকাটাকে চাপায় রেখে আস্তে করে সে ওই পারে, হাঁটু পানি তখনও কাদার মধ্যে, সেটার মধ্যে উঠে গেল। নৌকাটাকে টেনে সে কাছে নিয়ে আসলো, কারণ চিন্তা করলো যে পানি যদি আরও বাড়ে কঠিন অবস্থা হতে পারে। তো নিয়ে এসে ওখানে একটা এরকম গাছের ডাল বেল, ওটার সাথে নৌকাটাকে বাঁধলো, দড়ি দিয়ে, দড়ি দিয়ে বাঁধে সে দাঁড়ায় আছে, চিন্তা করতেছে কি করবে। এদিকে বৃষ্টি কিন্তু অনবরত হচ্ছে এবং পানি বাড়তেছে। তো সে খেয়াল করলো যে এখানে দাঁড়ায় থাকার কোনো উপায় নেই, সে নৌকাতে উঠে বসে ওয়েট করতে থাকলো। আর পানি কিন্তু বেশ বাড়তেছে, মানে সে বুঝলো যে জোয়ার আসে, মানে জোয়ার আসতেছে, মানে জোয়ারটা এখনো শেষ হয় নাই। ভাটা হলে পানি যখন নামতে থাকবে তখন বুঝবে যে পানি নেমে যাবে এরকম। এই নৌকাতে বসে বসে সে পলিথিনের নিচে সে তার শরীরটা ঢেকে রাখছে, ঢেকে সে বসে আছে, পলিথিনের উপরেই বৃষ্টির পানি পড়তেছে, ঘোড়ায় পড়ে যাচ্ছে, এবং সে বুঝতেছে চারিপাশ অন্ধকার হতে হতে আরও অন্ধকার হয়ে যাচ্ছে, বেশ অন্ধকার হয়ে গেছে, ডার্ক, মানে বেলা প্রায় শেষ এরকমই বৃষ্টিতে। তো সে ভাবতেছে যে এই বৃষ্টি পড়া অবস্থায় বের হলে তো সমস্যা, নদীতে আবার এই একই বিপদ, তো এই জন্য সে আর বেরোইতেছেও না। তো একটা সময় যখন ডার্ক হয়ে গেছে, বেশ ডার্ক, এই সময় বৃষ্টিটা ধরে আসছে, মানে বৃষ্টি মানে থেমে যাবে এরকম অবস্থা। তো চিন্তা করলো যে না, এখন রওনা দেওয়া দরকার আস্তে ধীরে। তো সেও পলিথিনটা নিজের গায়ের থেকে নামায় তাকাইলো, এখন চিন্তা করতেছে যে আমি কি পেছন দিকে, ততক্ষণে কিন্তু বেশ পানি বাড়ছে, ওই খালের মধ্যে বেশ পানি হয়ে গেছে। তো এখন মানে সে বুঝতেছে যে চাইলেই সে সোজা দিয়েও বের হইতে পারবে, বের হয়ে আরেকটা বড় খালে পড়বে, সেটা সে জানে। তো চিন্তা করতেছে এমনি সোজা দিয়ে বেরোবো নাকি আবার মানে নৌকা ঘুরায় ওদিক দিয়ে যাব, আর কি এরকম চিন্তা করতেছে। তো এই চিন্তা করতে করতে সে পলিথিন সরায় ফেললো, তখন দেখলো যে বৃষ্টি টিপটিপ টিপটি, খুব ঝিরঝিরে বৃষ্টি, আর অন্ধকার, মানে একেবারে অন্ধকার, এবং মানে বনের ভেতর থেকে শব্দ শুরু হয়ে গেছে, অন্ধকারের শব্দ কিন্তু বেশ ভয়ঙ্কর কিন্তু। এবং তার মানে সেই দিনের বেলা যেহেতু বেরিয়েছিল, সে সাথে কোনো টর্চ লাইট কিচ্ছু আনে নাই। তার ওই পলিথিনের শেষে, মানে তার নৌকার গুলির তলে একটা ছোট্ট রকম বাক্সের মতো কুটুরি আছে, ও কুটুরির মধ্যে তার হারিকেন আছে, ম্যাচ আছে। তো সে ওটার দিকে গেল, গিয়ে সে হারিকেনটা বের করলো ওই অন্ধকারের মধ্যেই। তখন আলো, মানে কি একটা আলো কিন্তু থাকে আকাশের, সেটা একটু আসে আর কি। তো সে বের করে ওই কুঠুরের নিচে রেখেই জ্বালায়, যেহেতু ছিট বৃষ্টি তখনও পড়ে, এবং পাশ দিয়ে পলিথিন দিয়ে ঢেকে রাখল। একটা অদ্ভুত আলো তৈরি হলো তার নৌকার মধ্যে, অদ্ভুত আলো, কারণ একটা পাড় দিয়ে পলিথিন দিয়ে ঢাকা, ওই পলিথিনের মধ্যেও মাঝে মাঝে পর হালকা হালকা বৃষ্টির পানি পড়তেছে, তার শরীরেও পড়তেছে, এবং তার শরীরটা কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে যে একটা মানে মানে গরম একটা ভাব চলে আসছে শরীরের মধ্যে, মানে একে ঠান্ডা হয়ে গেছিল, এর মধ্যে এগুলো খাটাখাটি করছে, কেমন জানি একটা ভাব, মানে মনে হচ্ছে জ্বর আসবে এরকম একটা। তো সে মোটামুটি গুছায় যখন চিন্তা করতেছে যে সামনে বের হবে নাকি নৌকাটা ঘুরাবে, তো সে ডিসিশন নিল যে আমি নৌকা ঘুরাই, পিছন দিয়ে যে রাস্তা দিয়ে এসে ঢুকছে ওখান দিয়ে বের হয়ে যাব, কারণ ওদিক দিয়ে যাওয়ার পর আটকায় টাটকায় যে একটা সমস্যা বা কি আছে সামনে, আমি তো যাই নাই, আর অজানা জায়গা, ওখানে সে ঢুকে নাই কখনো।
তো সুতরাং সে নৌকা ঘোরানোর মতো প্রিপারেশন নিচ্ছে। এই সময় হঠাৎ দেখল কর কর শব্দে একটা বাজ পড়ল, এবং বাজটা সে চোখে দেখতে পারছে, একটা বিদ্যুৎ চমকাইছে। বিদ্যুৎটা মনে হলো এক পাশ থেকে আসছে, কিন্তু একটা অদ্ভুত অদ্ভুত টাইপের একটা বিদ্যুৎ, মানে এরকম বিদ্যুতের ঝলকানি সে আগে দেখে নাই। আসলো একদিক থেকে, সে বাঁ পাশের দিকে একটা গাছ ছিল, সে গাছের উপর পড়ল হঠাৎ করে, এবং সে গাছের ডাল মনে হলো কেঁপে উঠল, এরকম মানে প্রচণ্ড জোরে কেঁপে উঠছে, সে বুঝতে পারছে মানে এরকম করে কেঁপে উঠছে, এবং মনে হলো দুই একটা জিনিস ভেঙে চুরে পড়ছে ওপর থেকে। তো মিজান অবাক হলো যে ভাই এটা কি ঠাটা পড়লো গাছের উপরে, মানে তাদের তো ঠাটাই চিন্তা করে যে ঠাটা পড়ছে। তো অনেকক্ষণ চিন্তা করলো ভাই সরে যায় এখান থেকে, যা রাখছে আল্লাহ কপালে, মানে মানে ভয়ের অবস্থা, রাত হইছে যে কি হইছে, আমার তাড়াতাড়ি যাইতে হবে এখান থেকে। আবার সেই অঞ্চলে মানুষ বাঘকে অনেক ভয় পাইতো, যে রাতের বেলা বাঘ হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে যায়, এবং সে এতক্ষণ বসে আছে, তাকে দেখছে কিনা কে জানে। তো সে তাড়াতাড়ি নৌকা ঘুরায়, নৌকাটাকে ঠেলে সামনে নিবে। এই সময় সে তার সামনের যে পানি মধ্যে হঠাৎ ঝাপাস করে একটা শব্দ পেল, মানে যে সামনে যে পানি জমে আছে, এবং সে বুঝতে পারতেছে যে এখন কিন্তু এই যে ঝিরঝির ছিল ওটাও থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে, পানির মধ্যে ঝাপাস করে শব্দ হইছে। মানে একটু মানে অবাক হয়ে গেল মিজান যে কি পড়লো পানির মধ্যে, মানে সে একটু ভয় পেয়ে গেছে, কোনো কিছু ঝাঁপায় পড়ছে, মানে কি বাঘ ঝাঁপায় পড়ছে কিনা পানির মধ্যে, কি দেখে ঝাঁপায় পড়লো। তারপর সে দেখলো পানির মধ্যেই ঝপঝপ করে শব্দ হচ্ছে। তো সে বুঝলো যে পানি যা উঠছে, এখন পানি উঠবে না, পানি মনে এখন নেমে যাবে, এখন ভাড়ার সময় হবে, তাকেও দ্রুত বের হয়ে যেতে হবে এখান থেকে, তারও সময় নেই, কারণ নৌকা আটকায় গেলে এক বিপদ পড়বে সে, কারণ তার নৌকা ভর্তি মাছ, এত ওজন নিয়ে সে কিভাবে নৌকা ঠেলবে। তো এই মানে টেনশন মাথায় ঢুকে গেছে, এখানে কি আসতেছে সামনে, এটা নিয়ে সে ভয় পাইতেছে বাঘ কিনা। তো হঠাৎ করে সে শব্দ পাইল, কেমন একটা শব্দ, এই শব্দের সাথে সে পরিচিত না, সে আগে বাঘের ডাক শুনছে, কিন্তু কোনো হিংস্র কিছু, বাঘের মতোই ভয়ঙ্কর কিছু ডাকতেছে তার থেকে কয়েক ফিট দূরে, অন্ধকারে বোঝা যাইতেছে না। হঠাৎ সে দেখল দুইটা চোখ জ্বলে উঠছে, এরকম টপ করে দুইটা মানে একজোড়া চোখ জ্বলে উঠছে অন্ধকারের ভেতর থেকে। তো সে দ্রুত তার হারিকেনটাকে একটু উঁচা করে ধরল, আর নৌকার মধ্যে একটা লঘি ছিল বাঁশের, সে লঘিটাকে হাতে নিল, মানে প্রোটেকশন তো কিছু দিয়ে নিতে হবে, মিজানের সাহস ছিল অনেক। হারিকেনটা মারার পর সে যে দেখতেছে তার থেকে ফুট 10 সামনে, তার নৌকা যেদিকে নাক ঘুরায় রাখছে, সে ফুট 10 সামনে একটা বিশাল আকৃতির মানুষের মতো, দুইটা পা আছে, দুইটা হাত আছে এরকম বাঁকানো, বেশ মাস্কিউলার, এবং মুখের মধ্যে এরকম দাড়ির মতো ঝুলে আছে, শ্বশ্রুর মতো এরকম দাড়ির মতো, এবং চোখ দুইটা জ্বলতেছে, মাথায় কোনো চুল নাই, সারা শরীর চকচকে শরীর, মানে এই যে হালকা হারিকেনের আলো যেখানে রিফ্লেক্ট করছে চমকাচ্ছে, এবং তার পিছে ডার্ক অন্ধকার, এবং ওইটাই একটা হুঙ্কার দিল ওখান থেকে বেশ ভয়ঙ্কর শব্দে, এবং হুঙ্কার দিয়ে আরও সামনে চলে আসলো, এবং হাত দুইটা বাঁকায় রাখছে মিজানকে ধরবে এরকম। মিজান প্রচণ্ড রকমের ভয় পাইছে, কারণ সে ধারণা করছিল হয়তো এখানে বাঘ পড়ছে, কিন্তু সে জানে বাঘ যদি কাউকে এইম করে, সে পেছন থেকে সে ঘাড়ের উপরে আক্রমণ করার চেষ্টা করে, এরকম এর সামনে পড়ে সামনে থেকে আসে না, এটা তার ধারণা ছিল। এজন্য সে কনফিউজ ছিল এটা কি। এইটা দেখার পরে মিজান প্রচণ্ড রকমের ভয় পাইছে, সে নৌকার সামনে দাঁড়ায় চিন্তা করছে এখন সে কি করবে, এই জিনিস যদি সামনে এসে তাকে ধরে বসে নৌকার মধ্যে তো বিশাল সমস্যা। তো সে হারিকেন হাতে ডানে বামে তাকাচ্ছে, তো তাকায় দেখল যে পাশের যে জায়গাটা, ওই জায়গাটা থেকে পানি খানিকটা নেমে গেছে কাদার মধ্যে। তো সে হারিকেনটা রেখে লাফায়, ওই লঘি হাতে নৌকায় রেখে লঘি হাতে লাফায় নামলো ওই কাদার মধ্যে। তার পা গেড়ে গেল, হাঁটুর নিচ পর্যন্ত পা গেড়ে গেছে এখানে, এবং তার আশেপাশে অনেক শ্বাসমূল আছে গাছে, চোকা চোকা। মিজান দিশেহারা হয়ে গেছে, ভয় পাইতেছে, কি করবে সে। তার নৌকা কিন্তু তখনও দড়ি খোলা না, ওই যে একটা ডালের সাথে বাঁধছিল বাধা আছে। দেখল ওই জিনিসটা খুব দ্রুত এই পানির মধ্যে থপ করে দৌড়ে আসলো, এবং প্রচণ্ড শব্দ করে থপ 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 কাদার মধ্যে মিজান পিছাইতে পিছাইতে আর দেখল যে সামনে পিছনে ডালপালা, এই সময়ে জিনিসটা তার উপর ঝাঁপায় পড়ল। তো মিজান যেটা বলছে, সে তো কুস্তি করত, তার কিছু টেকনিক আছে, সে জানতো যে কোনো ফোর্স দিয়ে আসলে ওই জিনিসটা তখন ডিফেন্সলেস থাকে সাধারণত, সে অ্যাটাকিং মোডে থাকে। তো মিজান যেটা করলো, এটা একটা টেকনিক, কুস্তির টেকনিক, এটা অনেক টেকনিক আছে, কারাতেও আছে। সে সাইড কেটে সরে গেল খানিকটা, এবং সে দেখছে ওই জিনিসটা শুনে কিন্তু পিচ্ছিল, তো সে বুঝতে পারছো যে মানে ওকে ধরে রাখা যাবে না, বা ওকে পিছলায় চলে যাওয়াটা সুবিধা ওর কাছ থেকে। তো মিজান খানিকটা সরে গিয়ে সে আস্তে করে চেষ্টা করলো, ওই জিনিসটা বিশাল আকৃতি, মানে মিজানের থেকে 1-1.5 হাত লম্বা। মিজান চেষ্টা করছিল যে তাকে পিছন থেকে উঁচু করে ধরে ফেলে দিবে সে, কিন্তু সে যখন ওটাকে ধরার চেষ্টা করলো, দেখলো ওটা শরীরে পিচ্ছিলের মধ্যে কেমন জানি কাটা 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 আছে সারা শরীরে, রোমগুলা মানে তার শরীরে যদি রোম থাকে, রোমগুলা যদি কাটার মতো হয় অনেকটা ওই রকম শক্ত শক্ত। মিজানের হাত সরে গেল কাইন্ড অফ, আর ওটাকে সে ধরে উঁচা করার তো প্রশ্নই আসে না, চেষ্টা করলে এত শক্ত, ওটার ওজন, ওইটা এক হাতে মিজানকে একটা থাবা মারল, মিজান ছিটকে যায় করল দূরে, এবং তার মাথাটা যেয়ে লাগছে নৌকার সাথে, তার মাথা ঝিম করে উঠছে, মানে বেহুশ হয়ে যাবে সে,
নৌকার যে বডির সাইডে যে তার মাথাটা লাগছে মানে সে বেহুশ হয়ে যাবে, তার মুখটা যে পানিতে পড়ছে, পানির নিচ থেকে সে হাত মুখটা তুলছে, কারণ সে বুঝতে পারছে দেখতে না পারলে তো মানে কঠিন অবস্থা। তো যে কয়েক সেকেন্ড সে ঘোলা দেখতেছে চোখে, তারপর সে খেয়াল করলো ওটা আবার দৌড়ে আসতেছে তার দিকে। মিজান তাড়াতাড়ি গড়ায় সরে যাওয়ার চেষ্টা করলো, ওটা থাবা দিল ওই জায়গায়, এক খাবলা কাদা ওখান থেকে উঠায় ফেলছে। আরেক হাতে মিজানকে সে থাবা দিল মিজানের ঘাড়ের কাছে, এবং দেখলো যে মিজানের শরীরের একটা অংশে মানে ওটা নখ ডুবে গেছে এরকম, মানে এরকম প্রচণ্ড ব্যথা পাইছে তার ঘাড়ের কাছের পেশিতে, দেখলো যে এটা নখ ডুবে গেছে। মিজান অনেক কষ্টে তাকে ছাড়ালো, কারণ 2 পা দিয়ে সে জোরে ওইটার পেটে লাথি মেরে নিজেকে ছাড়ায় পড়ে গেল এখানে, এবং সে বুঝলো যে সে কোনো ম্যাচ না, তাকে এই জিনিসটা করে ফেলবে, মানে শেষ করে দিবে। এবং তারপরে 1 সেকেন্ডের মধ্যেই দেখলো যে ওটা আবার কাছে চলে আসে, মিজানকে ধরে ফেলছে, ধরে মিজানের পায়ের মধ্যে একটা কামড় বসায় দিছে। তো মিজান তখন প্রচণ্ড ভয় পাইছে, কারণ ওটার মুখ সে দেখছে কাছের থেকে, চোখ দুইটা এরকম জলজল করতেছে, এবং মিজানের পায়ে যেখানে কামড় দিছে রানের কাছে, ওই জায়গা থেকে রক্ত পড়তেছে ওইটার মুখে, এবং এটা মনে হচ্ছে খুব আগ্রহ নিয়ে ওই মানে ব্লাড তার মুখে নিয়ে নিতে, সে মানে মানে মনে হচ্ছে এটা চকচক চকচক করতেছে। মিজান বুঝতে পারছে যে এটা নরখাদক কিছু। তো সে প্রচণ্ড জোরে আরেক পাদও ওটার মুখে একটা লাথি মারল। তো ওই লাথিতে সাফহাও মিজানের শরীরও পিচ্ছিল ছিল, যেহেতু কাদা পানি বৃষ্টি লাগছে, ছুটে গেছে ওটার হাতের থেকে। মিজান পড়ছে নৌকায় পরেই সে ওখান থেকে তার লগিটা নিল। লগিটা নিয়ে সে লগিটা সরাসরি একদম মানে সামনে সোজা করে বর্ষার মতো এটার বুকে ঢুকাই দেওয়ার মতো আঘাত করল। বুকটাকে সে মিস করছে, ওইটার পেটের এক সাইডে যে ওইটা লাগছে, এবং প্রচণ্ড শব্দে খ্যাচ করে লগির মাথাটা ওখানে ঢুকে গেছে। ভয়ঙ্কর রকমের হুঙ্কার শুনল সে, এবং হুঙ্কারের সাথে সাথে ওই প্রাণীটা এক হাত দিয়ে বাড়ি মেরে ওই লগিটাকে ভেঙে ফেলছে, এবং সে মানে চিৎকার করতে করতে সেই লগির অংশটা বের করা, যেটা ঢুকে গেছে সেটা বের করার চেষ্টা করতেছে। তো মিজান তাড়াতাড়ি তার দড়িটা বাঁধা ছিল, টান দিয়ে সে লাফ দিয়ে নৌকারে পড়ে, কারণ সেখান থেকে সে বুঝতে পারছে যে এখানে দৌড়ায় বা সাঁতরায় এখান থেকে বাঁচব না সে তার নৌকা তো তখনও পানির মধ্যে আছে। সে দ্রুত তার ওই বইটা দিয়ে ঠেলা মেরে নৌকাটাকে পানির মধ্যে অনেকটাই নামাই ফেলছে। সে দ্রুত বাওয়া শুরু করলো, এবং ওইটা ওখানেও চিৎকার করতেছে, তখনও চেষ্টা করতেছে তার বাঁশ বের করতে, এখান থেকে যে লগির ইটা ঢুকে গেছে যে ওখানে বের করার চেষ্টা করছে। মিজান সর্বশক্তিতে 2 হাত দিয়ে নৌকার সামনের দিকে বাড়ানো শুরু করছে, মানে বেরোনোর জন্য, এবং নৌকায় এগিয়ে যাচ্ছে, মোটামুটি ডিস্টেন্স হয়ে গেছে তার সাথে, কিন্তু নৌকা কিন্তু অনেকটাই বের হয়ে যাচ্ছে, যেহেতু পানি টান দিচ্ছে, পানি চলে যাচ্ছে বড় খালের দিকে। তো মিজান এই সময় শব্দ পেল যে তার ওই পাশের যে সে কিন্তু অনেকটা বের হয়ে আসছে, 2 পাশের ভেঙে চুরে, ওই পাশে গোলপাতার ও পাশ থেকে ভেঙে চুরে কিছু দৌড়ে আসতেছে। তো মিজানও বেয়ে চলতেছে, এবং সে তখন মানে আর উপায় না দেখে দোয়া পড়া শুরু করলো, আর মানে একদম জোরে জোরে সূরা পড়তেছে। যখন সূরা পড়ছে তখন দেখলো যে মনে হলো যে কোনো অদৃশ্য কিছু ওখানে থামাই দিছে ওই জিনিসটা আগে, মানে কিছু আসতে পারতেছে না তার দিকে। সে জোরে চিৎকার করে করে সূরা পড়তেছে, যত জোরে সাউন্ড যাচ্ছে সেখানে কিছু আসতেছে না। এক পর্যায়ে মিজান সূরা পড়তে পড়তে জোরে বের হয়ে আসছে খালের মধ্যে তার নৌকা নিয়ে, তার পা দিয়ে দরদর করে রক্ত বেরোচ্ছে, মানে ভরে গেছে, লাল হয়ে গেছে। তো সে তারপরও গায়ের জোরে নৌকা বাইতে বাইতে বড় খাল ধরে তার বাসার দিকে, এবং সে বুঝতেছে রাত হয়ে গেছে, তার আলো জয় হারিকানের আলো আছে, এবং নৌকা উঁচু নিচু হইতেছে। এই অবস্থায় সে নৌকা বাইতে বাইতে হঠাৎ দেখলো দূরে একটা ট্রলার আসতেছে, ওইটাও মাত্র ট্রলার আসতেছে। তো মিজান ওখানে দাঁড়ায় গেল। তো দাঁড়াইতে যেয়ে দেখতেছে দাঁড়াইতে পারতেছে না। তো যখন দাঁড়ায় সে তার ওই হারিকানটা উঁচা করে ধরে চিৎকার শুরু করলো ট্রলারের দিকে, এবং ওই অনেকবার চিৎকার, কোনো শব্দ হয় না, ট্রলারের তো শব্দ আছে মেশিনের। অনেকক্ষণ পর দেখলো ট্রলার খেয়াল করছে তাকে, এবং ট্রলারটা কাছে আসলো। এসে মিজানকে যখন তারা দেখতেছে, এই সময় মিজান আসলে আর তার সেন্স রাখতে পারে নাই, প্রচণ্ড রক্তক্ষরণ, সে বেহুশে পড়ে গেছে। মিজানের যখন হুঁশ ফিরছে তখন সে মানে বুঝতে পারছে সে কোথাও শুয়ে আছে, এবং তার আশেপাশে কয়েকজন মানুষ তারা তার দিকে তাকায় আছে। কি অবস্থা, জিজ্ঞাসা দৃষ্টি তাকায় আছে। মিজান চোখ মেলে বলল, আমি কোথায় ভাই? তারা বলল যে আপনি আছেন, আমাদের সাথেই আছেন, আমরা আপনারে নিয়ে আসছি আমাদের এই আড়তে। আড়ত মানে বলে যে এখানে আমরা তো মাছ ধরি আয় না, এখানে জমাই। মিজান বলছে আমার আপনার নৌকাও আছে, আপনার মাছও আছে ওখানে, অসুবিধা নাই। কি হয়েছিল আপনার পায়ের মধ্যে এরকম কথা কন? মিজান তাকায় দেখলো যে গামছা দিয়ে তার পা বাঁধা। তো লোকটা ওরা বলতেছে আপনাকে বাঘে ধরছিল নাকি? তো মিজান বলতেছে না ভাই, বাঘ না, আরও ভয়ঙ্কর কিছু। তো তারা বলল আচ্ছা ওখানে দেও দেখে, মানুষ অনেকে দেখে দেও জায়গায়, দেও ধরছিল আপনারে? তখন মিজান বলল যে হ্যাঁ, আমি ওখান দিয়ে আসতেছিলাম, দেওই হবে, এরকম মানে প্রাণী এরকম ধরছে। শেষ পর্যন্ত সে পুরো ঘটনা বলল তাদের।
তারা বলল যে হ্যাঁ ওখানে দেও আছে, কারণ ওইখানে এরকম এক মাঝি যাচ্ছিল রাত্রেবেলা, সে রাত্রেবেলা মাছ ধরতো এখানে। তো যাওয়ার সময় রাতের বেলা নাকি ওই খালের কাছে আসার সময় ও নাকি মাথা নিয়ে গেছে, এবং তার দূরে তারা দুই বন্ধু বেরিয়েছিল আরেক নৌকা নিয়ে। সে দূর থেকে হঠাৎ দেখছে যে তার বন্ধু নৌকার মধ্যে শব্দ হইল, তারপর একটু পর দেখলো তার বন্ধু ওখানে আসতেছে, মাথা নাই, শরীরটা ওখানে। এছাড়া ওই জায়গায় আরও কিছু এরকম ঘটনা ঘটছে, মানুষজন দেখছে ভয়ঙ্কর জিনিসপত্র। এই জায়গায় তো দেও আছে, ওখানে যায় না, আপনি তো অনেক বাঁচা বেঁচে গেছেন। তো মিজান তারপর তাদের সাথে ওখানে রাত্রে থাকে, প্রচণ্ড ব্যথা, তাদের কাছে টুকিটাকি ওষুধ ছিল সেগুলো তাকে খাওয়ায়, এবং তারা বলছে যে তার পায়ে তারা ওই যে স্যাবলন ট্যাবলন ঢেলে দিছে। তো বলছে আপাতত চিকিৎসা করার কিছু নাই, আপনারা মানে ভোরে সকালবেলা আমরা পৌঁছায় দিব না। সে যাই হোক, রাতের বেলা মিজানের অনেক জ্বর আসে, সে তাদের ওখানে থাকে, মানে তার অবস্থা খারাপ। তাদের মধ্যে একজন ব্যক্তি তার সেবা যত্ন করে রাতের বেলা। তো পরদিন ভোরবেলা তাকে নিয়ে আসে এবং তার গ্রাম যেখানে, সেখানে তারে পৌঁছায় দেয় সেই ট্রলারের মানুষরা। তো সেখানে সে বাড়ি যেয়ে তার বাসায় তখন দেখে যে পায়ের অবস্থা খুব খারাপ। কবিরাজ আসে, কবিরাজ এসে তাকে ওষুধ দেয় এবং বলে তাকে মানে নিয়ে যেতে হবে হাসপাতালে। পরবর্তীতে হাসপাতালে যায়, মিজানের চিকিৎসা করে, কিন্তু কেউ ওই যে তার কামড়টা কিসের এটা বলতে পারে না। তাকে চিকিৎসা দেওয়া হয়, মানে কোনো বন্যপ্রাণীর কামড়ে যেই হয় ইনজেকশন, এগুলো দেওয়া হয়, কিন্তু কেউ কিন্তু বুঝতে পারে না, ডাক্তারও ডিটেক্ট করতে পারে নাই যে মিজানকে কিসে কামড় দিছিল। কামড়টা ডিফারেন্ট টাইপ অফ মানে কামড়, বোঝা যায় যে বাঘ কামড় দিলে যেরকম এসে, তবে এটা সিমিলারিটি আছে, ওরকম বাঘের সাথে সিমিলারিটি আছে কামড়ের, এটা আছে। তো এটা যে কোনো প্রাণী না, এটা তো মিজান নিজেই বুঝছে যে সেই যেটা দেখছে, মিজান জানে সে কি দেখছে। এবং মিজান অনেক দিন অসুস্থ ছিল, সে খোড়ায় খোড়ায় হাঁটতো অনেক দিন, তার শরীর অনেকই হয়ে গেছিল। সে যেরকম একটা মাস্কুলার মানুষ ছিল, কুস্তি খেলতো, সেগুলো তার শেষ হয়ে গেছিল। তার বাবা তাকে অনেক দিন আর এই মাছ ধরার কোনো কিছুতেই নেয় নাই। তারপর আস্তে ধীরে মিজান যখন নাকি আবার মোটামুটি একটু রিকভার করে, তখন তার বাবা তাকে মাছ ধরতে নিয়ে যায়। তো এই ছিল হচ্ছে ঘটনা, বাকেরের শেয়ার করা, বাকেরের বন্ধুর নানাবাড়ির এলাকা, সেই জায়গাকার ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি সবসময় ভালোর দলেই আছেন এবং সবসময় ভালো থাকেন, সেটাই আল্লাহর কাছে দোয়া করি। আমার নাম অতুল হাবিব, আমার বাসা বগুড়া জেলার ফুলবাড়ি নামক একটি গ্রামে। তো সরাসরি ঘটনায় চলে যাই। আমার ছোট ভাইয়ের নাম নীরব এবং ও এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং পড়ছে। তো ঘটনাটা 2017 সালের। আমার ছোট ভাই আমাকে এই গল্পটাও শেয়ার করেছে এবং এই ঘটনাটার ব্যাখ্যাও আজ পর্যন্ত পায় নাই। আমাদের গ্রামটা একদম মূল শহরের সঙ্গে লাগানো, একদম যে অজপাড়াগা তা না, মেইন রোডের সঙ্গে আমাদের বাসা, আমার বাসার পাশে আমার ছোট ভাইয়ের বাসা, এবং শহরের মধ্যেই পড়ে। সবসময় লাইট জ্বালানো, জাঁকজমকপূর্ণ, খুব সুন্দর পরিবেশ, শহর এবং গ্রামের মাঝামাঝি আপনি বলতে পারেন এই যে বিষয়টা। যাই হোক, সময়টা 2017 সাল, তখন আমার ছোট ভাই ক্লাস 10-এ, অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষা অথবা টেস্ট পরীক্ষা চলবে। আমার পাড়াতে আমার আরেকটা ছোট ভাই, ওর নাম অন্তর, ওরা দুজন ক্লাসমেট ছিল, একই স্কুলে পড়তো এবং একই ক্লাসে পড়তো। তো ঘটনাটা হলো, আমার ছোট ভাই আমাকে এভাবে বলেছে, এটা ছিল ওদের যখন টেস্ট পরীক্ষা চলছিল, তখন টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। তো একদিন আমার ছোট ভাই তার বাসায় রীতিমতো শুয়ে আছে, হঠাৎ করে আমার যে ছোট ভাই অন্তর, ওর বাসা আমার বাসার পাশেই, অন্তর নীরবের বাসায় এসে দরজার এখানে ডাকছে, নীরব, এই নীরব, এই পড়তে যাবি না? অনেক সময় তো হয়ে গেল, চল পড়তে যাব। ওরা আবার একটা জায়গায় একটা কোচিংয়ে প্রাইভেট পড়তো। তো এইভাবেই একদম পুরোপুরিভাবে ওকে ডাকতেছে। তখন আমার ভাই বলল, এই অন্তর, এসে বস, আমি রেডি হই। কোনো উত্তর আসে না, শুধু ডাকেই যাচ্ছে, নীরব, এই নীরব, তাড়াতাড়ি ওঠ, যাবি না? দেরি হয়ে যাচ্ছে তো। আমার ছোট ভাই ভেবেছিল যে হয়তো ডাকছে, ভোর হয়ে গিয়েছে, ওদের আবার কোচিং ছিল 6:30টায়। তো তখন আমার ভাই অত কিছু না ভেবেই রেডি হয়েছে। রেডি হওয়ার পর বের হয়েছে। বের হওয়ার পরে ওই দেখল অন্তর দাঁড়িয়ে আছে। তো অন্তর যখন নীরবকে দেখল যে বের হয়েছে, তখন অন্তর তার পিঠটা ঘুরিয়ে নিয়ে রাস্তার দিকে আসলো। তো আমার ভাই এভাবে বলছে যে একটা মানুষ যদি দৌড় দিয়েও রাস্তাতে আসে, তারপরও তার তো একটা মিনিমাম সময় লাগবে। আমার ভাই যখন ওই গেটে আসলো, তখন অলরেডি আমাদের এখানে একটা দোকান আছে, সেই দোকানের এখানে খানিকটা হবে একটা অ্যাবাউট 60 ফিট দূরত্ব। তারপর ওখান থেকে আমাদের এখানে আরেকটা ডাস্টবিন আছে, সে জাস্ট দোকানটার কাছে গিয়েছে, নীরব আমার দোকানদার কাছে গিয়েছে। তখন অন্তর অলরেডি ডাস্টবিনের ওখানে তো ওই বলতেছে যে, কে রে তুই এত দ্রুত দৌড়াচ্ছিস কেন, এত দ্রুত যাচ্ছিস কেন, আমার জন্য একটু অপেক্ষা করবি না? তো তখন আমার ভাই ধীরে ধীরে হাঁটা শুরু করলো। ততক্ষণে অন্তর আবার ওই মাথায় আমাদের হচ্ছে ডাস্টবিন থেকে আরও দূরে একটা দোকান আছে, যেটা যদি আপনি দৌড়ায়ও যান তাও আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে। কিন্তু অন্তর এখানে
প্রায় অ্যাবাউট 30 সেকেন্ডের ভিতরে ওই দোকানে পৌঁছে গিয়েছে। তো যখন মসজিদটা পেরোয় অন্তর ওই দোকানের মাথায়, তখন আমার ছোট ভাই চিন্তা করলো কি ব্যাপার, ওই এত দ্রুত ওখানে যাচ্ছে মানে, আচ্ছা এখন যদি ভোর হয় তাহলে তো একটু দিনের আলো বের হওয়ার কথা, কিন্তু এখন এরকম গভীর রাত কেন? তখন আমার ভাই একটু যখন সেন্সে ফিরল, হঠাৎ করে সে তার ঘড়িতে দেখল। সে তার ঘড়িতে দেখার পর তার মাথা ঘুরে গেল। সময় তখন রাত 1:55। ওইটা দেখে আমার ছোট ভাই আর একদম দিকবিদিক হারিয়ে ফেলল। সে কোনো রকম করে নিজের সেন্সটা ফিরায়া কোনো কিছু চিন্তা না করে এক দৌড়ে এসে বাসার ভিতরে ঢুকল এবং বাসার দরজা লক করে দিয়ে নিজের ঘরের ভিতরে নিজেকে লক করে দিল এবং ভাবতে লাগলো এই মুহূর্তে তার সঙ্গে কি হয়েছে। সে তো স্পষ্ট অন্তরের আওয়াজ শুনেছে এবং অন্তরকে দেখেও সে কেটে দাঁড়িয়েছিল। এবং আরেকটি বিষয় যে ও এত দ্রুত দ্রুত কিভাবে যাচ্ছিল, আমি যদি দৌড়েও যাই তাও তো আমার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 5 মিনিট মিনিমাম সময় লাগবে, সেখানে ওই 30 সেকেন্ডের ভিতরে কিভাবে ওখানে গেল? ওরকমই হবে সময়টা। তারপরে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আমার ভাই কোনো রকম করে নিজেকে সামলাইয়া ড্রেস চেঞ্জ করে সে তার মাথাটা বিছানায় রাখল। অল অফ এ সাডেন আমার ছোট ভাই কবুতর পালত। ঘর সব দিক থেকে বন্ধ, কোনো দিক থেকে কিছু আসার সম্ভাবনা নেই এবং কিছু ছিলও না ঘরের ভিতরে। সাডেনলি আমার ভাই একদম স্পষ্টভাবে ফিল করতে পারল যে 2-3টা কবুতর ভর ভর করলে যেরকম হচ্ছে তাদের পাখা এই উড়ার সময় যেরকম শব্দ হয়, ঠিক ওই রকম করে 2-3টা কবুতর তার ঘর থেকে যেন এক মুহূর্তের মধ্যে বের হয়ে গেল। ঠিক ওই রকম শব্দ এবং কবুতরের উড়ার সময় যে বাতাসটা হয়, সে বাতাসটাও আমার ভাইয়ের গায়ে লেগেছে। এবং ও এটা দেখে সে আরও হতবাক যে কি ব্যাপার, কবুতর তো এখানে আসার কোনোভাবেই সম্ভব না, এটা কিভাবে কি হলো, আমার সঙ্গে কি হচ্ছে এসব। পরের দিন সে অন্তরকে জিজ্ঞাসা করল যে কিরে তুই অত রাতে কি আমাকে ডেকেছিলি? তো অন্তর বলল, পাগল হইছিস, তুই জানিস না আমাদের কোচিং কয়টার সময়, আমি কেন তোকে 2টার সময় ডাকতে যাব, ওই সময় তো আমি গভীর ঘুম। তো আমার ভাই তারপর থেকে খুবই সাবধান এবং খুবই নিজেকে সামলিয়ে রাখা শুরু করলো, কারণ এরকম ঘটনা কখনো তার সঙ্গে ঘটে না, ফার্স্ট টাইম এরকম ঘটনা তার সঙ্গে ঘটেছে। পরবর্তীতে আমার ভাইয়ের বাসা মোকামতলা, ওইখানে পড়াশোনা করার জন্য থাকে। তো তারপরের দিন সে ভাবল যে না, এরকম হবে না, আমার বাসা থেকে আমি একটু ঘুরে আসি। তারপর সে তার গ্রামের বাসায় গেল। তার গ্রামের বাসায় আবার ওর ঘরের কাজ চলছিল। তো ঘরের কাজ প্রায় শেষ, সে বলল যে আজকে আমি আমার এই ঘরেটাই থাকব। বাবা বলল ঠিক আছে বাবা থাকো। তো ওই যখন হচ্ছে মাথাটা একটু বিছানায় দিয়েছে, ঠিক সেম টাইম 1:55 কি 2টা হবে, ও এভাবে বলল যে বাথরুম থেকে কে জানি তাকে ডাকছে যে নীরব একটু বাথরুমে আসো তো, নীরব একটু বাথরুমে আসো তো। ঠিক এই রকম 3বার করে ডাকে। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। সে কোনো না কোনোভাবে ওই জিনিসটাকে এড়িয়ে ঘুমিয়ে পড়ে। এরকম 2-3 দিন ওকে ডাকা হয়েছে বাথরুম থেকে যে নীরব একটু বাথরুমে আসো তো, নীরব একটু বাথরুমে আসো তো, নীরব একটু বাথরুমে আসো তো, এভাবেই সে ডাকগুলো শুনে। পরবর্তীতে এই বিষয়টা সে তার বাবা মার সঙ্গে শেয়ার করে এবং তার বাবা মা জিনিসটাতে রেসপন্স করে, যেহেতু একমাত্র ছেলে রিস্ক না নেয় ভালো, তো সে তার বাসাতে মিলাদ করিয়ে নেয় এবং ওখানে দোয়া খায়ের করায় নেয়। তারপর থেকে এ পর্যন্ত আমার ভাইয়ের সঙ্গে কোনো ঘটনা ইনশাল্লাহ ঘটে নাই। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে অবশ্যই রিলিসনেসের জন্য শেয়ার করে দেবেন এবং আমারও অনেক ভালো লাগবে, ফিউচারে আরও এরকম ঘটনা আমি যদি পাই আপনার উদ্দেশ্যে পাঠাবো। ঠিক আছে, ভালো থাকবেন রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি যশোর থেকে আলিফ। তো রাসেল ভাই কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। তো ঘটনাটি ঘটে আমার এক ফ্রেন্ডের আব্বুর সাথে। তো সঙ্গত কারণেই আমি আমার ফ্রেন্ডের আব্বুর নাম এবং ফ্রেন্ডের নামটি আসলে উল্লেখ করছি না। তো ঘটনাটি ঘটে হচ্ছে মালয়েশিয়াতে। তো আমার ওই ফ্রেন্ডের আব্বু উনি মালয়েশিয়াতে একটি কোম্পানিতে জব করতেন। তো কোনো এক কারণে ওই কোম্পানির যে ম্যানেজার ছিলেন তার সাথে ওই আঙ্কেলের হচ্ছে একটু ঝামেলা হয়। তো এক পর্যায়ে ওই ম্যানেজার তিনি স্থানীয় কিছু মাস্তান টাইপের তাদেরকে আসলে ভাড়া করেন যে আমার ওই ফ্রেন্ডের আব্বুকে মারার জন্য। তো কোনো এক সন্ধ্যাবেলার দিকে তিনি যখন কাজ শেষ করে ফিরছিলেন, তো তখন আসলে ওই মাস্তানরা ওই আঙ্কেলকে ধাওয়া করে। তো তিনি আসলে ছুটতে ছুটতে ওখানকার স্থানীয় এক গ্রেভইয়ার্ডে তিনি আশ্রয় নেন।
তো ওখানকে আশ্রয় নেয়ার পরে ওই মাস্তানরা তারপরও খোঁজাখুঁজি করতেছিল অনেক সময়, তো তিনি আসলে ওখান থেকে বের হতে পারছিলেন না। তো এভাবে তিনি অবস্থান করতে করতে এক পর্যায়ে তিনি ঘুমিয়ে যান এবং ওখানে সারা রাতই তিনি সেখানে অবস্থান করেন। তো সকালবেলার দিকে তিনি বাসায় ফেরেন। তো বাসায় যখন ফেরেন তখন ওনার গায়ে অনেক জ্বর ছিল। তো উনি তেমন কিছু আসলে ভাবেননি, তো নর্মালভাবে নিয়েছিলেন। তো এরপর 1-2 দিন পর থেকেই তিনি উল্টাপাল্টা বকতে শুরু করেন, মানে অ্যাবনর্মাল টাইপের কথাবার্তা বলেন। তো বলার পরে তিনি এটাকে আসলে ওনারা যারা ওদের পাশে ছিল, তো তারা আসলে খুব বেশি সিরিয়াসলি নিচ্ছিল না। তো পরে দেখা যায় যে কিছুদিন পর থেকেই ওই যে আঙ্কেল, আমার ফ্রেন্ডের আব্বু, উনি আসলে নিখোঁজ হন, তো পুরাই অদৃশ্য, তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তো মোটামুটি ওখানে সবাই কর্মব্যস্ত, কেউ তো এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। তো যাই হোক, মোটামুটি সবাই খুঁজতেছিল কিন্তু আসলে পাওয়া যাচ্ছিল না। এদিকে দেশে আমার ফ্রেন্ডের ফ্যামিলিকে বিষয়টি জানানো হয়। তো জানানোর পরে তারা অনেক দেরিতে জানানো হয়, তার জানানোর পরে ওনারা খুব টেনশনে ছিল। তো আসলে অনেক খোঁজাখুঁজির পরেও আমার ফ্রেন্ডের আব্বুকে পাওয়া যাচ্ছিল না। তো এভাবে প্রায় অনেক দিন কেটে যায়, প্রায় বছর 2 মতো এভাবে কেটে যায়। তো আমার এই ফ্রেন্ডের আরেক রিলেটিভ ছিল, তো যিনি মালয়েশিয়াতেই থাকতেন। তো তার মাধ্যমে একটু যোগাযোগ করা হয় যে একটু ভালোভাবে খুঁজে দেখতে যে পাওয়া যায় কিনা কোথাও। তো তিনি একটু বড় ভূমিকা নেন, তিনি অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন এবং করতে করতে এক পর্যায়ে মালয়েশিয়ার কোনো একটা জায়গায় উনি ওই আঙ্কেলকে পান। তো প্রায় পাগলরত অবস্থায় পান, প্রায় তিনি ওখানে উল্টাপাল্টা বকছিলেন এবং অ্যাবনর্মাল, অস্বাভাবিক সব রকম কথা বলতেছিলেন। তো যখন উনি পান তখনই তার কাছে জিজ্ঞাসা করেন পুরো ঘটনা কি। তো তখন আসলে ওই ঘটনাগুলো আসলে তিনি বলেন যে তার অফিসের ম্যানেজার যে মাস্তুনগুলো পাঠিয়েছিল তার জন্য, মারার জন্য, এগুলো তিনি আসলে উল্লেখ করেন। কিন্তু অদৃশ্য হওয়ার ওই কাহিনীগুলো, স্টোরিগুলো আসলে মনে করতে পারছিলেন না। তো এগুলো শুনে আমার ফ্রেন্ডের ফ্যামিলির কাছে দেশে ফোন করেন। তিনি ফোন করে বলেন যে এমন ঘটনা হয়েছে। তো উনি সেখান থেকে ওই আঙ্কেলকে বাসায় নিয়ে আসেন এবং কিছু ট্রিটমেন্ট করান। তো তারপরও আসলে তিনি সুস্থ হচ্ছিলেন না। তো এক পর্যায়ে তিনি প্রতিদিন এমন উল্টাপাল্টা পাগল প্রলাপ বকতেন। যেমন ধরেন, তিনি এক বুড়ির কথা বলতেন যে ওই বুড়ি আমাকে নিয়ে যাবে, বা এই টাইপের, বা তোমরা কিছু করতে আসো না, ও আমাকে মেরে ফেলবে। ঠিক আছে, এমন ধরনের প্যারানর্মাল কথাগুলো তিনি বলতেন এবং তার ফেশিয়াল এক্সপ্রেশন ছিল অনেক ভয়ানক, যা দেখে আসলে যে কোনো সাধারণ মানুষ কিন্তু ভরকে যেত। তো যাই হোক, এগুলা যখন তার ফ্যামিলির কাছে শেয়ার করা হয়, আমার ফ্রেন্ডের ফ্যামিলি দেশের থেকে তারা অনেক চেষ্টা করছিলেন তার আব্বুকে আনার জন্য। তো এরই মধ্যে ওই আমার ফ্রেন্ডের আম্মু, উনি আমাদের দেশের স্থানীয় এক কবিরাজের কাছে যান। তিনি গিয়ে বলেন যে এমন এমন বিষয় হয়েছে। তো তারপরে কবিরাজ বলেন যে আপনার স্বামীকে জিনে ধরছে, এরকম জিন ভর করছে। তো কাজ না শেষ হওয়া পর্যন্ত আপনার স্বামীকে তারা ছাড়বে না, এবং এটি অনেক খুব শক্তিধর জিন ছিল। তো এই জন্য আসলে এটা খুব সহজে ছাড়ানো যাবে না এরূপ, তবে আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে উঠবেন, এটুকু তারা আশ্বস্ত করে। তো এরূপ হওয়ার পরে তার ফ্যামিলিরা, আমার ফ্রেন্ডের ফ্যামিলি, তারা খুব চেষ্টা করছিল যে দেশে ফিরিয়ে আনার জন্য। তো পরবর্তীতে তাকে অনেক কষ্ট করে দেশে ফিরিয়ে আনা হয়। তো ফিরিয়ে আনার পরে তিনি বাসায় যখন আসেন, তখন আসলে তার দেখতে চেহারা আসলে পুরো পাগলের ন্যায়, এবং তিনি সর্বদাই প্রলাপ বকেন এবং প্যারানর্মাল, অস্বাভাবিক তিনি কথাগুলো বলেন। তার কাছে ঘটনা শুনতে চাওয়া হলে তিনি ওই দিনের যে গ্রেভিয়ার্ডে থাকার কিছু বাজে এক্সপিরিয়েন্স তিনি কিন্তু ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, তবে অদৃশ্য হওয়ার কাহিনী তিনি আসলে বলতে পারেন না, যে তিনি ওখানে আসলে ওই দিন অনেক প্যারানর্মাল কিছু দেখেছিলেন, বুড়ির মতো কিছু একজন দেখেছিলেন যে আসলে সাদা কাপড় পরে আসলে তাকে নিয়ে যেতে চাইছিল বা এরকম। তো আসলে আমার ফ্রেন্ডের ফ্যামিলি খুবই উদ্বিগ্ন ছিল এই বিষয়টি নিয়ে। পরে অবশ্য তার যে কবিরাজের কাছে গিয়েছিল এবং কবিরাজ দেখানোর পরে তো কবিরাজ বলছিল যে হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হবে। তো রাসেল ভাই, তারপর থেকে আমার ওই ফ্রেন্ডের আব্বু এখন মোটামুটি সুস্থ, তবে এখনও তিনি ওই বুড়ির কথা বলেন এবং বলেন যে ও আমাকে নিয়ে যাবে, বা তোমরা আমার কিছু করতে আসো না, এবং এই ধরনের অস্বাভাবিক কথাগুলো বলে, এবং তার ফেশিয়াল এক্সপ্রেশন কিন্তু অনেক ভয়ঙ্কর থাকে। তো এখনও আমার ওই ফ্রেন্ডের আব্বু জীবিত আছেন, মরার মতো, পাগলের ন্যায় আছেন। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে প্লে করে শোনাবেন। আসসালামু আলাইকুম। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পরাণ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ছোট্ট একটি ঘটনা নিয়ে। আজকে যে ঘটনাটি শেয়ার করব তা সংগ্রহ করেছি পঞ্চগড় জেলার কোনো একটি গ্রাম থেকে, আর ঘটনাটি যে আমাকে দিয়েছে তার নাম মুন্না।
ঘটনাটি 2016 কিংবা 17 সাল নাগাদ ঘটা, আর ঘটনাটি ঘটেছে মুন্নার গ্রাম সম্পর্কে এক বড় ভাই শফিক সাহেবের সঙ্গে। শফিক সাহেবকে তার গ্রামের বেশিরভাগ মানুষ জিনে ধরা পাগল নামে চিনত, কারণ ছোটবেলা থেকেই শফিক সাহেব মাসের বেশিরভাগ সময় বাড়ি থেকে গায়েব থাকত। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত সে বাড়ি থেকে গায়েব থাকত। এ সময় অনেক খোঁজাখুঁজি করা হয় তাকে, কেউ তার সন্ধান দিতে পারে না। কেউ তাকে দেখেছে এমন কথাও কেউ বলতে পারে না। আবার হঠাৎ করে কিছুদিন পরে তাকে গ্রামের এক পুরাতন আম গাছের ডালে অথবা আম গাছের নিচে অজ্ঞান অবস্থায় খুঁজে পাওয়া যেত। এভাবে দিন চলছিল, অনেক কবিরাজ, অনেক হুজুর দেখানো হচ্ছিল, কিন্তু শফিক সাহেবের কোনো উন্নতি হচ্ছিল না। এভাবে শফিক সাহেব আস্তে আস্তে বড় হতে থাকে। তো একদিন হঠাৎ শফিক সাহেব আবারও গায়েব হয়ে যায়। সেদিন দুপুরবেলা শফিক সাহেবের মা বাসায় কান্না করছিল। ঠিক সেদিনই তাদের বাড়িতে এক পাগল টাইপের ফকির আসে চাল ভিক্ষা নিতে। তো ফকির এসে দেখে শফিক সাহেবের মা কান্না করছে। শফিকের মায়ের কান্না দেখে ফকির উত্তরবঙ্গের ভাষায় শফিকের মাকে জিজ্ঞেস করে, কিরে বেটি, কান্দিস কেন? কি হইছে, মোরে কইবু? কিন্তু পাগলের কথায় বাড়ির কেউ কোনো পাত্তা দিচ্ছিল না, এবং শফিকের মাও তার কথায় কোনো উত্তর দেয় না। তখন পাগল বাড়ি থেকে বেরিয়ে যেয়ে পাশের বাসায় এক মহিলাকে জিজ্ঞেস করে, আচ্ছা মাও, মোরে কন্দিনী? ওই বাড়িতে কি হইছে? ওই বাড়ির মাইয়া সাওয়াটা কেন কান্দছে মু কইবেন? তখন পাশে বাসা সে মহিলা পাগলকে শফিক সাহেবের সব ঘটনা খুলে বলে। শফিক সাহেবের ঘটনাগুলো জানার পরে পাগল সে পাছে বাসার মহিলাকে বলে, এই সাওয়াক তো ফিরে আনিবার পাম, কিন্তু একটা সমস্যাও আছে। সমস্যাটা হইল, এই সাওয়াকে আনিবার পরে বড় কোনো ভালো হুজুর দেখিয়া আর ভালো করে চিকিৎসা করিয়ে নেওয়া লাগবে। যদি সেটা না হয় তাহলে পরে কিন্তু এই সাওয়াক যদি আবার তুলিয়ে নিয়ে যায় আর ফিরা পাইবেন না। পাগলের কথায় পাশে বসা সে মহিলা কেমন জানি বিশ্বাস করে ফেলে। তখন সে শফিকের বাবা মার কাছে আসে এবং পাগলের সব কথা বলে, কিন্তু শফিকের বাবা মা পাগলের কথা শুনে তাকে পাত্তা দিচ্ছিল না। তখন পাশে বসা সে মহিলা শফিকের বাবা মাকে বোঝায়, দেখো তোমরা তো অনেক কবিরাজ দেখাইলা, অনেক হুজুর দেখালে, কিন্তু কোনো কাম হইল না। না হয় পাগলের কথাটা একবার বিশ্বাস করিয়ে দেখো। যাক করে শফিকের বাবা মাকে রাজি করানোর পরে শফিকের বাবা মা পাগলকে কাজ করার অনুমতি দেয়। তাদের অনুমতি পেয়ে পাগল তাদের বাড়িতে একটা ঘরে ঢোকে এবং দরজা বন্ধ করে দেয়। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে পাগল সে ঘর থেকে বেরিয়ে আসে আর শফিকের বাবা মাকে বলে, বেড়া ও মা, তোরা চিন্তা করিস না, তোগরে সাওয়া সন্ধ্যাবেলায় একলাই বাড়িতে ফিরে আসবে। এই বলে পাগল বাড়ি থেকে বেরিয়ে রাস্তা নেয়। সেদিন সন্ধ্যায় পাগল ঠিক যেভাবে বলেছিল ঠিক সেটাই হয়, শফিক বাড়িতে ফিরে আসে। এভাবে কিছুদিন কাটছিল, কিন্তু পাগল যে বলেছিল ছেলেটাকে ফিরে আনার পর ভালো কোনো হুজুর দেখিয়ে তার চিকিৎসা করার কথা, এটা সবাই ভুলে যায়। এভাবে কিছুদিন যেয়ে 1 মাস 2 মাস 3 মাস যাচ্ছিল, শফিক সাহেব মোটামুটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, কিন্তু তার হালকা মানসিক সংসার রয়েই যায়। তার মানসিক বিকাশটা ওই সময় ঠিকমতো হয়নি। এভাবে দিন কাটছিল। তো 2016 কিংবা 17 সাল নাগাদ এক রাত্রে মুন্না আর শফিক সাহা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল। তো হাঁটতে হাঁটতে এক পর্যায়ে শফিক স্যার মুন্নাকে বলে, চল একটা বিড়ি খেয়ে আসি। কিন্তু রাস্তার মাঝে ওই মাঝে মধ্যে গ্রামের মুরব্বীরা চলাফেরা করছিল, তাই তারা গ্রামের এক পুকুর পাড়ে যায়। তো পুকুর পাড়ের বর্ণনাটা দিতে গেলে এমন হয়, পুকুরটা ছিল অনেক বড় একটা পুকুর, আর পুকুরের চারিধারে অনেক গাছ। পুকুরের এক পাশে মানুষের বসার জন্য সিমেন্টের তৈরি ব্রেঞ্চ টাইপের কিছু একটা, আর তার অপোজিটে বিশাল একটা জঙ্গল। সেই জঙ্গলটা, যে জঙ্গলে শফিক হারিয়ে গেলে তাকে যেখানে খুঁজে পাওয়া যেত, মানে যে আম গাছে খুঁজে পাওয়া যেত, সে আম গাছটা ওই জঙ্গলে। তো তারা পুকুর পাড়ে বসে বিড়ি টানছিল, আর শফিক মুন্নাকে বেশ আজগুবি কথা বলছিল। কিন্তু মুন্না শফিকের কোনো কথা কানে না নিয়ে পরিবেশটাকে উপভোগ করছিল। জ্যোৎস্নার রাত ছিল, গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো আসছে তাদের গায়ে। কিন্তু কিছুক্ষণ পর মুন্না লক্ষ্য, শফিক আজগুবি কথা বলেই চলছে। শফিক মুন্নাকে বলে, ওই যে জঙ্গলটা দেখছিস না, ওইখানে আমি মাঝে মধ্যে যাই। দুপুরবেলা, রাত্রিবেলা একটা বুড়ি আমাকে ডেকে নিয়ে যায়। ওই জঙ্গলে একটা বুড়ির ঘর আছে। বুড়ির বাড়িতে গেলে বুড়ি আমাকে খুব সুন্দর সুন্দর খাবার খাইতে দেয়। এত স্বাদ সেই খাবারগুলার, চল যাই, তোকেও খাওয়াবো আজকে। জানিস, ওই বুড়ির বাড়িতে একটা দোলনা আছে, দোলনাটায় না গলায় দড়ি দিয়ে দোল খাইতে হয়। যাবি? চল তোকে নিয়ে যাই। মুন্না ভাবে হয়তো শফিক সাহেব তার সঙ্গে মজা করছে, কিন্তু এক পর্যায়ে শফিক মুন্নাকে জোর করে, চল, যাইতে হবে তোকে আজকে আমি নিয়ে যাব। আমি প্রত্যেক দিন যাই, তুই আমার বন্ধু না? চল, তুই আমার বন্ধু, তুই আমার সঙ্গে আজকের বাড়িতে যাবি। মুরাদ তখন ভয় পেতে লাগে। দাদাকে বলে, চল শফিক ভাই, বাড়ি যাই, আমি আর এদিকে থাকব না, মা বকবে, বাড়িতে গেলে অনেক রাত হয়ে গেছে।
মুন্না জোর করে শফিককে নিয়ে বাড়ির দিকে হাঁটা দেয়। পথে যেতে যেতে শফিক আবারও আজব সব কথা বলতে থাকে, আর তাদের হাঁটার এক পর্যায়ে শফিকের বাড়িও চলে আসে। মুন্না তাকে বাড়ি পৌঁছে দিয়ে নিজ বাড়িতে চলে যায়। আর পরদিন সকালে মুন্না স্কুলে চলে যায়। স্কুল থেকে ফিরে মুন্না শুনতে পায় সেদিন রাত থেকে শফিককে আবারও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে উধাও, কেউ তার কোনো খোঁজই দিতে পারছে না। বিকেলের দিকে খোঁজ আসে শফিকের মরদেহ পাওয়া গেছে সে জঙ্গলের আম গাছের একটা ডালে ঝুলন্ত অবস্থায়, মানে সে ফাঁসি নিয়েছে। এই খবরটা পাওয়ার পরে মুন্না কিছুতেই নেড়াতে পারছিল না যে কিভাবে সম্ভব। আমি তাকে কালকে রাত্রে বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম, আর সে বাড়িতে না গিয়ে আবার সেখানে গিয়ে ফাঁসি দিল, মানে ব্যাপারগুলা সে কিছুতে মেলাতেই পারছিল না। সে ভাবে কাল রাতে ওর সাথে সেই গাছের কাছে গেলেই হয়তো শফিক বেঁধে যেত। সে নিজেকেই বিভিন্নভাবে নিজে সান্ত্বনা দিচ্ছিল, আর বেশ ভয়ও পাচ্ছিল যে তার সঙ্গে কি ঘটল আর শফিকের সঙ্গেই বা কি ঘটল। সেখান থেকে শফিকের লাশ নামিয়ে বিভিন্ন পুলিশি ঝামেলাগুলো মিটিয়ে তার জানাজা দিয়ে কবরস্থ করা হয়। এই ছিল মুন্নার পাঠানো ঘটনা। ঘটনাটি ভয়ের কিনা জানি না, তবে ঘটনাটি আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডের ঘটনা, আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।